আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার শুভেচ্ছা জানবেন, কৃতজ্ঞতা জানবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে জনাব ফরহাদ মজার, আজকে অনেকগুলি বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই, প্রশ্নের আকারে একটু বুঝে নিতে চাই যে আসলে আপনার ভাবনাটা এবং আপনার দিক নির্দেশনাটা। আমি প্রথমেই আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো যে এখন আমরা যে যেভাবেই বলুক না কেন অনেকগুলি পক্ষ দেখতে পাচ্ছি যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা সরকারে আছেন বা সরকারকে নিয়ে আরেক জায়গায় যেতে চাচ্ছেন, নির্বাচনের কথা বলছেন। সেই পক্ষগুলির মধ্যে আপনি কাকে ন্যায় ভিত্তিক বা ন্যায্য মনে করেন? এরকম কয়েকটা পক্ষের ক্ষেত্রে আপনি ন্যায় ভিত্তিক বা ন্যায্য কাকে মনে করেন? আমি প্রথমেই বলতে চাই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা। এরকম আরও কয়েকটা পক্ষের কথা আমি বলবো। আপনি কাকে ন্যায্য মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান অবস্থান কি ন্যায় ভিত্তিক বা ন্যায্য? না, প্রথমত হলো যে ডক্টর ইউনূস তো আমাদের তো একটা সামষ্টিক রাজনৈতিক প্রক্রিয়ার তিনি একটা ফল। ফলে তার প্রতি আমাদের অবশ্যই সদয় থাকা দরকার, কারণ এমন নয় যে তিনি এসে ক্ষমতা দখল করেছেন বা আমাদের কাছ থেকে ক্ষমতা নিয়ে গেছেন। সরি। জি। ফলে আমাদেরকে খুব স্পষ্ট থাকতে হবে যে ডক্টর ইউনূসকে আমরা বসিয়েছি পুরো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি এসেছেন। তো ফলে সে অর্থে তার যে আশাটা, এটা তো অবশ্যই লাগবে। উনি গণঅভ্যুত্থানের মধ্যে থেকে এসেছেন, তিনি কোনো সামরিক অভ্যুত্থান করেননি। কিন্তু তার যদি আমরা, হ্যাঁ, না। ফলে অবশ্যই না, এই ন্যায্যতাকে যদি আমরা রূপ দিতে চাই তাহলে বুঝতে হবে যে গণঅভ্যুত্থানের যে মর্মটা কি, এটা পলিটিক্যাল মানেটা কি, এবং এর লিগ্যাল মানেটা কি। এখানে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন রকম শক্তি আছে, এবং তাদের শক্তির মধ্যে অধিকাংশই গণঅভ্যুত্থান বিরোধী। তারা যেসব অবস্থানটা নিয়েছে, তারা গণঅভ্যুত্থানেরই একটা বিরোধী অবস্থান নিয়েছে। এটা ডক্টর ইউনূসের জন্য অত্যন্ত কঠিন করে তুলেছে। এইটা হলো আমার প্রথম আপনার উত্তর হবে। ফরহাদ ভাই, আমরা উনাকে তো আসলে সবাই, এটা একদম আপনার সাথে আমরা শতভাগ একমত যে আমরা তো উনাকে আসলে কি বলবো, মানে রাজি করিয়ে, আমি যদি সোজা বাংলা ভাষায় বলি, হাতে পায়ে ধরে এনেই তাকে আসলে এখানে এনেছি। কিন্তু আমি তার অবস্থাটা ন্যায্য বলতে বুঝাচ্ছি 5 আগস্টের পরে 8 আগস্ট উনি এই জায়গায় আসার পরে আজকে 1 বছরের বেশি সময় পার হয়েছে। এখন নির্বাহী আদেশে তিনি মামলা মুক্ত হন, 600 কোটি টাকা চেয়ারে বসার আগে মৌকুফ করে নেন, গ্রামীণ ব্যাংকের 5 বছর মৌকুফ করেন, গ্রামীণ ব্যাংকের সরকারি লাইসেন্স করে ফেলেন, আদব ব্যবসার লাইসেন্স নেন, করেন। সেই সব বিবেচনায় মানে আপনার যে স্কেল, সেই স্কেলে তিনি ন্যায্যতার মানদণ্ডে কতটুকু ন্যায্যতা পান? মানে আমরা তাকে বসাইছি সেটা ঠিক আছে, তার হাতে পায়ে ধরেই ঠিক বসাইছি, আছে, এইটা জায়গাটা আপনার একটু জানতে ঠিক চাচ্ছিলাম আছে, যে 1 বছরে তাকে আমি আপনি। উত্তরে দেবো। প্রথমত আপনি এখন যে সমালোচনাটা করলেন ওটা কিন্তু ব্যক্তি সমালোচনা করলেন। জি। আপনি ব্যক্তি ইউনূসের সমালোচনাটা, সে সেদিকটা আপনার অত্যন্ত ন্যায্য, এটা বলার অধিকার আমাদের সকলেরই আছে। জি। কিন্তু আমরা যেটা দেখেছি সেটা অন্যত্র। আমরা এটাই মানে আপনার এই যুক্তিটা বিপদটা বলি আপনাকে। বিপদটা হচ্ছে এই, আপনি যে মূল যে প্রশ্নটা, রাষ্ট্রের প্রশ্নটাকে আড়াল করে ফেলছেন। রাষ্ট্রের প্রশ্নটা কি ছিল? যে গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করব। ওটা প্রবেশ না করে আমরা কোথায় ঢুকে গেলাম? আমরা আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আবার পুনরায় প্রতিষ্ঠিত করলাম। শেখ হাসিনা ব্যক্তি আকারে রায়, কিন্তু তার ভূতটা কিন্তু আছে পুরো মাত্রায়। মানে যেহেতু তারই সংবিধানের অধীনে এটা রক্ষা করবার জন্য ডক্টর ইউনূস শপথ নিয়েছেন, তাহলে আমরা পলিটিক্যাল জায়গায় থাকি। আচ্ছা। আমি উনি কি পরিমাণ অপরাধ করেছেন, কি দুর্নীতি করেছেন, বা আমরা বলতে পারবো যে তার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছেন, এটা ইতিহাসে বলার বহু আপনার দিন পাবো আমরা ওকে, সামনে। আপনি কিন্তু রাষ্ট্রের এটার দ্বারা আমরা আপনি রাষ্ট্রের প্রশ্নে থাকতে চাইছেন, আপনার এটা পরিষ্কার। আমি আমি রাষ্ট্রীয় বসে থাকি। জি আমি জি। যদি তাহলে আমরা আর বাকি যাদের নিয়ে প্রশ্ন করব তাদেরকে কি রাষ্ট্রের প্রশ্নই রাখবো? যেমন আমার এবারের যিনি, মানে যাকে নিয়ে আমরা আপনাকে প্রশ্ন করতে চাই, তিনি হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। তার অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা? হুম। আমি মনে করি তার অবস্থান ন্যায্য। আমি মনে করি এখানে আমি অনেকের সঙ্গে অবশ্যই বিরোধিতা করবো। প্রথম কথা হচ্ছে সেনা প্রধান, আপনি খেয়াল করুন, এটা একটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। ফলে আমরা যদি হিস্ট্রি খেয়াল করি বাংলাদেশের সেনাবাহিনীর, তাহলে আমরা দেখবো যে সেনাবাহিনী এবার চেষ্টা করছে যে তারা কোনোভাবে যেন, তারা একারোর মধ্য দিয়ে যে অপরাধটা করেছে, তাদের যে কলঙ্ক ঘটেছে, এমনকি আপনার শেখ মুজিবকে হত্যা থেকে শুরু করে দীর্ঘকাল তাদের যে কলঙ্ক ঘটেছে, তারা সে কলঙ্কের মধ্যে ঢুকতে চায় না। এটা আমি, তারা আন্তরিক, এটা আমি তাদের অনেককে চিনি, এবং তাদের সেই আত্মসমালোচনাগুলো আছে বলে আমি এরকম অত্যন্ত শক্তভাবে বলতে পারি। আমি মনে করি যে সেনার প্রধানের, যেহেতু উনি পলিটিশিয়ান না, ফলে তিনি পলিটিক্যালি অনেক কথাবার্তা তিনি বলেন, যেটা তিনি তিনি বোকা বলে
আমি বলি কেন আমি বলবো আমি কথাটা, হুম, কারণ তিনি যখন বলেন যে তিনি সেনাবাহিনীকে রাখতে চান না বাইরে হুম, এবং তাদের ক্যান্টনমেন্টে ফিরে যেতে হবে, হুম, এই যে তিনি কথাটা বলেন এটাকে খুব যুক্তিসঙ্গত বুঝতে হবে। আসলে অত্যন্ত বিপজ্জনক সেনাবাহিনীকে বাইরে রাখা হুম, এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দিয়ে বাইরে রাখাটা রাষ্ট্রের স্থিতিশীলতা শুধুমাত্র নয়, রাষ্ট্রের অস্তিত্বের জন্য সংকটপন্ন হয়ে ওঠে। ফলে তিনি বলছেন যে আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাই, কিন্তু এই কথাটা তিনি বুঝাতে পারেন না, কারণ তিনি তো পলিটিশিয়ান না, তিনি সেনাবাহিনীর লোক। ফলে সেভাবে তিনি কথা তিনি বুঝাতে চেয়েছেন। সেজন্য আমি মনে করি যে তার যে সেনাবাহিনীকে ফেরত নিয়ে আসা এবং একটা তার তার ভাষা তার চোখে একটা স্থিতিশীল সরকার মানে একটা রাজনৈতিক সরকার, যে কোনো রাজনৈতিক দল দায়িত্ব নেবে এবং দায়িত্ব নিয়ে তারা কি করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা ক্যান্টনমেন্টে থাকবে। ওকে, তো এটার মধ্যে তেমন কোনো দোষের কিছু দেখি না। যদি সেনাবাহিনী যদি আলাদা করে কোনো কু করতে চাইতো, আলাদা করে তাদের যদি কোনো হুম, ভিন্ন রকম কোনো উদ্দেশ্য থাকতো, এটা আমরা দেখতাম। হুম, 2 নাম্বার আরো সিরিয়াস বলি, কারণ দিল্লি ক্রমাগত সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান ঘটাবার চেষ্টা করছে এবং হুম, এই দিল্লির অভ্যুত্থান ঘটাবার চেষ্টার মধ্যে আমাদের অনেকে বিভিন্ন প্রোপাগান্ডা মানে ওয়াকারের বিরুদ্ধে, ওয়াকারুজ্জামার বিরুদ্ধে বা সেনাপ্রধানের বিরুদ্ধে প্রোপাগান্ডার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে আরো এক হিসেবে বলবো যে ওই আগুনে কি বলে না, ঘি আগুনে ঘি ঘি ঢালা, ঘি ঢালা, আগুনে তেল ঢালা মতো, গ্যাস ঢালা মতো হয়েছে। রাইট, এটা ছিল মারাত্মক পরিস্থিতি এবং এই পরিস্থিতিটা আমি খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং হুম, সেই ক্ষেত্রে আমি বলবো যে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে হুম, এটাকে রক্ষা করবার জন্য আমাদের কয়েকজন জেনারেলের যে আন্তরিকতা, এই আন্তরিকতাকে আমি গ্রহণ করি। তারা হুম, নন পলিটিক্যাল বলে, যেহেতু রাজনীতি বোঝে না বলে হুম, তারা কতগুলো ভুল করেছে। যেমন একটা ভুলের কথা বলি আপনাকে, হুম, যেটা আমাকে তাহলে আমরা দর্শকরা আমাকে হুম, সঠিক বুঝবে। হুম, যেমন ধরুন আপনার ওই যে মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে 3 জন সেনাবাহিনী একসঙ্গে থাকাটা, এটা মারাত্মক রকম ভুল। কারণ এটা অত্যন্ত নেতিবাচক একটা কি বলে একটা একটা ভাবমূর্তি তৈরি করে সেনাবাহিনী, যে সেনাবাহিনী একটা ভারতের অধীনে বা এখানকার একটা বিশেষ সম্প্রদায়ের অধীনস্থ একটি বাহিনী। এগুলো হচ্ছে মারাত্মক পলিটিক্যাল ভুল। তার মানে সেনাবাহিনী এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যারা বুঝতে পারে তাদের সিদ্ধান্তের বা তাদের পর্যালোচনাকে তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না, ওকে। এগুলা বিপদ তৈরি করবে। 2 নাম্বারটা বুঝতে হচ্ছে এগুলো আছে, আমি বলতে কিন্তু আমার অনেক তালিকা আছে, বলতে পারবো আমি। ফরাদ ভাই, জি এই বলুন। জায়গাটাতে যদি একটা লাইন বলতেন, যে আপনি যে বলতেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত আহ, যে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অনেক অভ্যুত্থান পরিকল্পনা করছে বা মানে যেটাকে বলে হচ্ছে যে একটু ইন্ধন দেওয়া, সেইটা তারা দিচ্ছে বা জ্বালানি কাঠ দেওয়া তারা দিচ্ছে, হ্যাঁ, বর্তমান সেনাপ্রধান এবং তার যে বাহিনী সেটা কি তারা নস্যাৎ করছেন, নাকি তারা সেই ষড়যন্ত্রের অংশ? ও মানে ষড়যন্ত্রের অংশ তো না বটেই, সেটা আপনি পরিষ্কার আমার করেছেন। কাছে মানে তারা কি সেটি মানে ফাইট করতে পারছেন কিনা সেটা right, যদি আমরা বলি। যদি করতো তাহলে একদিনে ঘটে যেত, একদিনে আচ্ছা, ঘটে যেত। আমাদেরকে শুনুন, আমরা কোথায় খালি বিপদে পড়ি কি জানেন? হ্যাঁ, আমরা বিপদে পড়ি, আমরা সামগ্রিকভাবে রাষ্ট্রকে চিন্তা করতে পারি না, আমরা ওকে, ব্যক্তিকে কেন্দ্র করে তখন ওকে, সিদ্ধান্ত গ্রহণ করে বিপজ্জনক হয়ে পড়ে। ওকে, সেনা প্রধানের যদি আপনি তিরস্কার করতে চান, দোষ ধরতে চান, প্রচুর দোষ ধরতে পারেন না, হুম, কিন্তু আপনাকে তো মনে রাখতে হবে যে আপনার একটা, এটা একটা প্রতিষ্ঠান, হুম, এটা রাষ্ট্রের একটা প্রতিষ্ঠান এবং এটা সে তার শুরু থেকে এই রাষ্ট্রের প্রতিষ্ঠানকে গড়তে দেওয়া হয় নাই। ওকে, শেখ মুজিবুর রহমান রক্ষী বাহিনী রাখতে চেয়েছেন, তিনি একটা একটা এই যে স্থায়ী সেনাবাহিনী রাখতে, হুম, এর কুফল আমরা দেখেছি। কারণ শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছেন, হুম, এটা তো আমাদের দেশের জন্য ভালো না। হুম, তাহলে আপনি এই সংঘাতগুলো তো মারাত্মক। আর অন্যদিকে দেখুন আজকে ডক্টর ইউনূসের সঙ্গে সেনা প্রধানের মধ্যে যে দূরত্বটা তৈরি করা হয়েছে খুবই পরিকল্পিতভাবে, হুম, এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে ওয়াকরুজ্জামান সাহেবও কিন্তু এটাকে কমাবার জন্য তার কোনো সক্রিয় উদ্যোগটা আমি দেখি নাই, হয়তো আছে কিন্তু আমি আ- বাইরের থেকে আছি বলে আ- আমি বুঝি নাই। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূসের দিক থেকে কিন্তু এই ব্যবধানটুকু দূরত্বটুকু তারা টিকিয়ে রেখেছেন। এটা কিন্তু দেশের জন্য ভালো না। ফরাদ ভাই, আমরা আপনাকে তো আমরা কিছু আমরা ব্যাপারে আমরা আপনাকে অবশ্যই আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ফরাদ ভাই, আমরা আপনার দেখানো পথে আমরা এখন একটু রাষ্ট্র কাঠামোটার মধ্যে থাকি, আমরা আবার ওই ব্যক্তিগত মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সেনাপ্রধান বা ওই আলোচনাটা আমরা একটু পরে ধাপে আসি। আপনি বিএনপির অবস্থান ন্যায্য মনে করেন কিনা, ঠিক আছে, মানে ঠিক আছে। আমাদের আমাদের আর যে অবস্থান আছে যে বিএনপি, হুম, জামাত, এনসিপি এবং ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী দলগুলোর অবস্থান আপনি ন্যায্য মনে করেন? প্রথমে ঠিক আছে। বিএনপির কথা শুনি। আমি বলবো যে বিএনপির রাজনীতিটা বিএনপির জন্য আত্মঘাতী হয়েছে, ন্যায্যতার চেয়েও এটা হুম, আরো খারাপ। ওকে, বিএনপি তো ন্যায্য নয়, একটা হুম, গণঅভ্যুত্থান হয়ে গিয়েছে। ফলে গণঅভ্যুত্থানে জনগণের যে যে জনগণের যে অভিপ্রায়, এটাকে বিএনপি একদমই সমান করেনি। হুম, বিএনপি এসে বলতেছে আমাদেরকে 3 মাসের মধ্যে আমাদেরকে নির্বাচন দাও।
ফলে এটা তো হতে পারে না। একটা গণঅভ্যুত্থান হয়েছে শুধু নির্বাচনের জন্য না, এবং ক্রমাগত এই আজকে যে আমরা ডক্টর ইউনূসের যদি আমরা সমালোচনা করি, তাহলে তার সমালোচনা পুরোটাই কিন্তু বিএনপির ঘাড়েও পড়ে। কারণ বিএনপি যে পরিমাণ চাপটা দিয়েছে ডক্টর ইউনূসকে নির্বাচনের জন্য, যার ফলে ডক্টর ইউনূস অনেকগুলো একটা পর একটা ভুল করেছেন। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধি নয় গণ অভ্যুত্থানের পরে। আমাদের দেশে অনেকগুলো কনসেপ্ট আছে ডমিনেন্ট, যেগুলো আমাদেরকে ভাঙতে হবে। রাজনৈতিক দলগুলো এই যে নিউ লিবারেল ইকোনমিক পলিসিকে আমরা বলতে পারি এদের অনেক অধিকাংশই মাফিয়া এবং লুটেরা শ্রেণীর প্রতিনিধি। কারণ আপনি কখনোই সাধারণ মানুষ এই এই আপনাকে 5 কোটি 10 কোটি 50 কোটি টাকা দিয়ে তারা কিন্তু আপনার এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে না। ফলে আপনি যখন এই নির্বাচনের কথা বলেন, এখন বাংলাদেশকে গঠন করবার প্রশ্নটাকে বাদ দিয়ে আপনি স্বভাবতই এই পুরো গণঅভ্যুত্থানের বিপক্ষে দাঁড়ান। ফলে বিএনপি তো ন্যায্য হওয়ার প্রশ্নই আসে না। বিএনপি আগাগোড়াই গণঅভ্যুত্থান বিরোধিতা করেছে, এবং গণঅভ্যুত্থানকে নস্যাৎ করাটা ছিল তার রাজনীতির প্রধান লক্ষ্য। অথচ বিএনপি সবচেয়ে বেশি উপকৃত এই গণঅভ্যুত্থান থেকে। আজকে দেখুন, আজকে যে পরিমাণ সম্মান আপনার খালেদা জিয়া পেয়েছেন, এবং একই সঙ্গে যে আপনার কি বলে আমাদের তারেকের উপর যেসব মামলাগুলো ছিল, সে মামলাগুলো তো উঠে গেছে। ফলে গণঅভ্যুত্থানে কিন্তু নিট কিন্তু যে ফল এটা বিএনপি পেয়েছে। অথচ বিএনপি একটা জনগণের সঙ্গে একটা মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে। কারণ জনগণ চেয়েছে আমরা একটা নতুন গঠনতন্ত্র করতে চাই, সেক্ষেত্রে বিএনপি জাতীয় সরকারে থাকতে পারতো। কারণ প্রথম দিকে তো আমি প্রত্যেকটা নেগোসিয়েশনে যুক্ত ছিলাম, এবং আমরা বলেছি যে আসেন আমরা একটা জাতীয় সরকার করি, এবং শুধু তাই না, আমরা একটা কি করি, আমরা একটা এক ধরনের গার্ডিয়ান কাউন্সিল করি, মানে আমার রিকনসিলিয়েশন এবং রিকনস্ট্রাকশন কাউন্সিলের মতো, অনেকটা আপনার নেলসন ম্যান্ডেলার মতো। বলে আপনারা থাকেন ওখানে, এবং মন্ত্রণালয়গুলোকে ছেড়ে দিই, মন্ত্রণালয়গুলো চলুক, এবং ওখানে থেকে আমরা একটা বাংলাদেশের জনগণের জন্য যেটা ভালো একটা গঠনতন্ত্র আমরা করি। যেহেতু 72 সালে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি নাই, কারণ শেখ মুজিবুর রহমান এসে তিনি ওই পাকিস্তানি যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে তিনি ফরহাদ ভাই একটু একটু যদি মানে ধাপে ধাপে মানে কারণ অনেক বিষয় হচ্ছে হয়তো আমি ঠিক পুরোপুরি বুঝতে পারতেছি না, সেজন্য একটু একটু জিজ্ঞেস করে করে যাই যে বিএনপি, আপনি বলেছেন যে বিএনপি গণ অভ্যুত্থানকে নস্যাৎ করতে চেয়েছিল, বা গণ অভ্যুত্থানের সুফলটা আসলে যাতে মানুষের ঘরে না আসে, জনগণ যাতে না পায়, সেই ক্ষেত্রে তারা, কিন্তু এটা কেন করবে? বিএনপি তো আসলে আপনি যেটা বলেছেন সেটা তো ঠিক, এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তো তারা, আসলে মানে তাদের চেয়ে বড়, তারা জেলে ছিল, তারা দেশে আসতে পারে নাই, তাদের শীর্ষ নেতারা, তারা তারা মামলা মোকদ্দমা দিয়ে জেরবার ছিল, মানে এক একজনের বিরুদ্ধে অনেক মামলা করে বসে। একমত, আমরা তো সকলেই তার জন্য বিএনপির প্রতি সহমর্মী, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা এটা কেন করবে, মানে গণ অভ্যুত্থানটা নস্যাৎ তারা কেন করতে চাইবে, বা এটার সুফলটা তারা নস্যাৎ করতে চেয়েছে ভেরি সিম্পলি, যেহেতু তারা লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট করে। আমরা এই বিএনপি তো আপনার আমাদের যে জিয়াউর রহমানের বিএনপি তো না, এটা তো খালেদা জিয়ার বিএনপি তো না। ফলে এই বিএনপি তো আর আমরা আগের সেই বিএনপি কে ভেবে বিচার করতে পারবো না। এখানে যারা এখানে পুরো বিএনপি যারা পরিচালনা করে, তাদের মধ্যে অধিকাংশ আপনি এস আলমের গোলাম, অনেকে বসুন্ধরার সঙ্গে যুক্ত, অনেকে নানান রকম লুটিয়া মাফিয়া শ্রেণীর স্বার্থে। ফরহাদ ভাই, 2001 থেকে 2006-এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি ছিল, 2025-এর বিএনপি খালেদা জিয়ার বিএনপি না, মানে কি মৌলিক পার্থক্য? যদি লুটেরা মাফিয়া শ্রেণীকে রিপ্রেজেন্ট তারা করে, তাহলে তারা তখনও করছে, এখনো করবে, মানে ব্যাপারটা তো তখন করে নাই, এখন করবে, ব্যাপারটা কিরকম? অনেক অনেক পার্থক্য আছে, আমাদের হিস্ট্রি ভুলে যাবেন না। যেমন আজকে আজকে যদি আমরা বলি যে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের যে আন্দোলনে তিনি তো একটা একটা সামনের সারির একটা মানুষ ছিলেন। আজকে ধরুন বাংলাদেশের যে আমাদের যে বাংলাদেশের একটা একটা জনগোষ্ঠী হিসেবে তার যে চেতনাগত দিক, এটাকে বিকশিত করার ক্ষেত্রে তার তো একটা অবদান আছে। বাংলা ভাষা এবং সংস্কৃতির প্রশ্নটাকে নিয়ে এসছেন। ফলে এই শেখ মুজিবকে, আর যিনি বাকশাল করেন বা যিনি শপথ ছাড়া প্রেসিডেন্টের পদ গ্রহণ করেন, তাকে তো আপনি এক করে ফেলবেন না, আপনি তো অবশ্যই সমালোচনা করবেন। তেমনি আমি বিশেষ করে বিএনপির সময় বক্তব্য দিই, সেটা হলো এই যে আপনি জিয়াউর রহমান আমাদের সৈনিক এবং জনগণের বৈপ্লবিক মৈত্রীর ভিত্তিতে তিনি এসেছেন। ফলে এটা হলো সিগনিফিকেন্স, তার পলিটিক্যাল সিগনিফিকেন্স। এই জিয়াউর রহমান এসে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে এবং একই সঙ্গে সঙ্গে এই আঞ্চলিকভাবে বাংলাদেশ কি করে তার নিজের স্বার্থ রক্ষা করতে পারে তার একটা পথ রূপরেখা কিন্তু তার 19 দফার মধ্যে কিন্তু আমরা দেখি। ফলে স্বভাবতই তার একটা রাজনৈতিক সচেতনতা ছিল। এবং শুধু তাই নয়, আর দেখুন আজকে জিয়া রহমান এসে আওয়ামী লীগকেও রাজনীতি করবার সুযোগ করে।
আমরা মানে যদি বেগম আপনি জিয়াতে আসি, মানে 2001-কে যদি চলে আসি আর কি, ফরহাদ ভাই আপনি জি, বলতেছিলেন জি, যে এই বিএনপিকে আপনি খালেদা জিয়ার বিএনপিও বলতে চান না, তো সেই ক্ষেত্রে আমি তাই তো। বললাম যে না না, চাই 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 চাই, অবশ্যই চাই না, এটা বলি না, আমি তো আপনাকে ব্যাখ্যা করে যে জি বিএনপির ইতিহাস জি দিক থেকে, জি জি সেখান থেকে খালেদা জিয়া যখন, আপনার জিয়াউর রহমান তিনি যখন, তাকে তখন হত্যা করা হয়, জি তাহলে একজন মানুষ যিনি ধরে রাখতে চেয়েছে সেই স্পিরিটটা একদিকে, হুম হুম এবং অন্যদিকে এরশাদ বিরোধী আন্দোলনকে তিনি হুম নেতৃত্ব দিয়েছেন। হুম ফলে সেই খালেদা জিয়া তো আপনি এটা এটা বলে তো চলবে না, তিনি ম্যাট্রিক পাস একজন মহিলা, তার রাইট, তখনও মনে খেয়াল আছে কিনা আপনার, আমি কিন্তু তখন তার পক্ষে 100 ভাগ তার পক্ষে ছিলাম। না আপনি 100 ভাগ, সিম্বলাইজ, 100 কারণ ভাগ। তিনি জনগণের অভিপ্রায়কে তিনি ধারণ করেন। এবং আমি এখনো মনে করি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে, যে কারণে আমি তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, বাংলাদেশে যদি নিরাপত্তা, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা আসে, আমি খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়াকে 100 ভাগ তার উপর নির্ভর করি। ওকে, সেক্ষেত্রে আমি তাকে বিশ্বাস করি, আস্থা, তার উপর পূর্ণ আস্থা আছে। কিন্তু তার অন্যান্য যে সকল নেতাগুলো বিএনপিতে ঢুকেছে, তারা তো খালেদা জিয়া কমাননি, তারা তো আপনার খালেদা জিয়ার সঙ্গে তো না 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 না, এটা তাহলে তো আপনি আপনার, তো তাদের, ফরহাদ ভাই এটা তো আপনার অনুমান, হয়তো বেগম জিয়া উনাদেরকে ইচ্ছা করেই নিছেন, কারণ না আপনি বিএনপি আমি পরিচালনা করলে বিএনপি একরকম হইতো, আমি আপনি বিএনপির আমি এখানে মহাসচিব হলে বিএনপি একরকম আমি হইতো। ব্যাখ্যাটা দিই, ঠিক আছে, আমি আপনাকে ব্যাখ্যাটা দিই। জি, আমাদের এখানে রাজনৈতিক দলগুলোতে গড়ে ওঠে আমাদের আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে, হুম, আর্থ সামাজিক বাস্তবতার ভিত্তিতে। রাইট, আপনার কথাটা সত্য, কিন্তু এক্ষেত্রে খালেদা জিয়াকে আমি দায়ী করতে পারবো না। কেন? কারণ আমাদের এখানে পরবর্তীকালে যখনই আমাদের অবাধ বাজার ব্যবস্থাটা এসে গেল, এবং রাষ্ট্র বিভিন্ন বড় বড় প্রকল্পের ধারক হলো, এবং রাষ্ট্র হয়ে উঠলো খুব দ্রুত বেগে টাকা কামাবার একটা ক্ষেত্র, তখন আপনি নতুন প্লেয়ারদেরকে দেখেছেন রাজনীতিতে, নতুন ধরনের প্লেয়ারেরা। এই নতুন প্লেয়ারদের উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এবং বিভিন্ন বড় বড় প্রজেক্টে নিয়ে গ্রহণ করে, এবং বিভিন্ন ব্যবসা দখল করে তাদের এই আর্থিক স্বার্থটাকে না আদায় করা। এই ফরদ ভাই জন্য আমি আমি আপনার, বলেছি ফরদ ভাই যে, আমার মনে হয় যে আমি এবং আমাদের আমাদের দর্শকরা আপনার আর্গুমেন্টটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনি যে কারণে বিএনপিকে লুটেরা মাফিয়া শ্রেণীর রিপ্রেজেন্টেটিভ বলতেছেন, সেই জিনিসটা তো 1991 সালে বেগম খালেদা জিয়ার হাত ধরে আমরা হইতে দেখছি। উনি না 300 আসনে correct। যেসব প্রার্থীকে ওটা আমি নমিনেশন ব্যাখ্যা করছি। দিছেন, প্রার্থীকে যারা No, 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 নমিনেশন দিচ্ছে। আমি ব্যাখ্যা করছি। জি নমিনেশন ব্যাপারটা যখন ব্যবসা হয়ে গেছে, এটা লুটে মাফিয়া শ্রেণীর রাজনীতি হয়ে গেছে। এটা তো জি যেদিন থেকে আপনি নমিনেশন দিয়ে ব্যবসা শুরু করলেন, তখন এটা তো আগের বিএনপি না। না আপনি জিয়া রহমানের চর্চাটা আপনি খেয়াল করেন, জি জিয়া রহমান সময় তো আমাদের বয়সও কম ছিল, জি তো জিয়া রহমানের বিরোধিতা করেছি আমরা, হুম হুম কিন্তু তারপর যে জিয়া রহমান কথা বলেছে, জিয়া হুম রহমান মধ্যে আপনার রেডিক্যাল লেফটরা ছিল, হুম হুম যারা বাকশালের সময় অত্যাচারিত নির্যাতিত হয়েছে। ফলে আপনি এভাবে দেখেন, আপনি যদি প্রশ্নটা তৈরি করেছেন, আমাকে করেছেন ব্যক্তি কেন্দ্রিক, ফলে হুম, স্বভাবত আমার উত্তরটা ব্যক্তি কেন্দ্রিক ওকে হয়ে যাচ্ছে। কিন্তু ওকে মূল প্রশ্নটা হচ্ছে যে আমাদের সোসাইটির রাজনীতির যে বিকাশটা ঘটেছে, এই বিকাশের যে কুফলটা, এই কুফলটা বিএনপির উপর পড়েছে। ওকে। আপনি যদি আমাকে আমার বক্তব্য শুধরাতে আমার বলেন, আমার আমি বলবো যে আমার ঠিক মনে হয় আছে। যে, আমার মনে হয় যে প্রতি বা একটা সংস্থা সংগঠন হিসেবে আপনি বিএনপির যে চেহারাটা আপনি এখন তুলে ধরেছেন, যে কারণে ও গণ অভ্যুত্থানকে নস্যাৎ করেছে, এইটা মনে হয় পরিষ্কার যে যেহেতু ও না, লুটেরা আমি মাফিয়া আমি শ্রেণী। একটু অ্যাড করবো, জি আমি আপনাকে একটু অ্যাড করবো। জি কারণ বিএনপি যদি নির্বাচনের কথা, নির্বাচনই দাও, 3 মাসের মধ্যে দাও, 6 মাসের মধ্যে দাও, হুম 1 বছরের মধ্যে দাও, মানে নির্বাচনের প্রশ্নটাকে সে যদি এইভাবে সামনে না আনতো, কারণ হুম নির্বাচন তো হবেই, হুম আপনি নির্বাচন চলতে পারেন না রাষ্ট্র। ফলে হুম। আপনি কি গণপরিষদ নির্বাচন চাইছেন, না কিন্তু, নাকি আপনি জাতীয় সরকার চাইছেন, নাকি আপনি স্থানীয় সরকার চাইছেন, এই বিষয়গুলো তো বিএনপি আমাদেরকে না পরিষ্কার কিন্তু করে নাই। কিন্তু ফরাদ ভাই আমার কাছে মনে হয় আমরা যখন আপনার কাছে, আপনি নিশ্চয়ই লিখবেন এটা সম্পর্কে, তখন নিশ্চয়ই এটা তুলনামূলক বিবেচনায় দেখব যে কে আগে এটা শুরু করেছিল। ইউনূস সাহেব 5 বছর আগে থাকতে চেয়েছেন, এই ইরাদা আগে প্রকাশ হয়েছে, নাকি বিএনপি চাপ আগে দিতে শুরু করেছে, সেইটাও আপনি নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করে আমাদের দেখাবেন। আমি এখানে এখন এই পর্যায়ে, মানে এই আলাপের পর্যায়ে আমি আপনাকে জামাতের ন্যায্যতা প্রসঙ্গে একটু বলি। জামায়াতে ইসলামী কি আসলে এখন ন্যায্য আছে? পিআর না হলে নির্বাচন হবে না, নির্বাচন আমরা চাই না, ঐক্যমত প্রশ্নে এই ব্যাপারটা এরকম, আমরা এরকম, মানে আপনি আমাদের ব্যাখ্যা আমরা করতেই পারি, কিন্তু জামায়াতে ইসলামীর অবস্থানটা আপনি ন্যায্য মনে করেন কিনা? আমি এখন এখন আমি বুঝতে পারছি যে আপনার প্রশ্নটার মধ্যে একটু গরজ আছে। আচ্ছা, সরি, কারণ আপনি ঠিক করে দেন তাহলে ন্যায়, প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু ন্যায়ের প্রশ্ন না। জি প্রশ্নটা হচ্ছে যে আমরা 72 সালে এক স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারি নাই, হুম জনগণের অভিপ্রায়কে আমরা ধারণ করতে পারি না। আমাদের হুম অনেকগুলো অনেকগুলো অনেকগুলো
অত্যন্ত ক্রিটিক্যাল একটা এরিয়া আছে, আমরা পারি নাই। এবং না পারতে আমরা যখন এই যে এরশাদ বিরোধী আন্দোলন করলাম, তারপরেও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না, এবং এবারও কিন্তু আমরা একটা রাষ্ট্র গঠন করতে পারলাম না। ফলে ব্যাপারটা কিন্তু ন্যায্য আর অন্যায্যের প্রশ্ন না। যদি আমরা রাষ্ট্র গঠন করবার এই যে জনগণের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে বাস্তবায়িত করবার ক্ষেত্রে জামাতের কি কোনো ইতিবাচক ভূমিকা আছে? আমি বলি জামাতের কোনো ইতিবাচক ভূমিকা আমি এই মুহূর্তে দেখি না, কিন্তু ক্ষতিকর কিছু দেখি না। কেন বলি আপনাকে? কারণ জামাত একটা রাজনীতি করে এবং তার একটা আদর্শিক রাজনৈতিক দল, এবং আমি যতটুকু বুঝি জামাত ধরে নিয়েছে যে যদি তারা ডিসি গুলো জামাতপন্থী হয়, তাহলে তারা ইতিমধ্যে রাষ্ট্র ক্ষমতায় চলে গেছে। তারা ফলে নির্বাচন নিয়ে তারা খুব একটা ব্যস্ত নয়। ফলে তারা যে আপনার পিআরটা চায়, যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে যে তারা ক্ষমতার অংশীদারিত্ব চায়, এটা তাদের জায়গার থেকে কিন্তু এটা যুক্তিসঙ্গত। কিন্তু যদি আপনি রাষ্ট্র গঠনের প্রকল্পের দিক থেকে তাকান, তাহলে জামাত তো ইতিবাচক নয়। জামাত তো আমাদেরকে এমন কোন সত্যিকার অর্থে যে আমরা যে নতুন যে রাষ্ট্রটা গঠন করতে চাই, সেখানে ইসলামের ভূমিকা কি হবে, বা আমরা কি 71 সালে যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এটা তো ইসলামী মূল্যবোধ। তাহলে তো আমরা 71 সালে তো আসলে ইসলামী রাষ্ট্রই গঠন করতে চাইছিলাম, আমরা তো ইসলাম থেকে আলাদা কিছু গঠন করতে চাইনি। কিন্তু ইসলামী পন্থীদের মধ্যে এখনো পর্যন্ত ইসলামী রাষ্ট্র নামক একটা অদ্ভুত চিন্তা একটা আছে, যার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলামী রাষ্ট্র বলে কোনো কনসেপ্টই নেই। ইসলামী সমাজ আছে, রাষ্ট্র নাই। ক্ষমতা আছে, প্রশাসন আছে, কিন্তু রাষ্ট্র নাই। ফলে দেখা গেছে জামাত এই ক্ষেত্রে আমাদেরকে কোনো পরিষ্কার করে কোনো আমাদেরকে অবস্থান সে পরিষ্কার করে নাই। 2 নাম্বার, ইখওয়ানুলের রাজনীতি গ্লোবালি আন্তর্জাতিকভাবে পরাজিত, এবং আমরা দেখেছি যে এটা কোনো ভবিষ্যৎ নাই। আমরা জামাতের মধ্যে কিন্তু রূপান্তর দেখি নাই। তারা আব্দুল আলাহ মওদুদীর যে অবস্থান, তিনি একটা জাতিবাদী ইসলামপন্থী মানুষ, আমি তাকে সম্মান করি, তাকে নিয়ে যথেষ্ট আলোচনা হতে পারে, কিন্তু আমরা দেখি নাই যে এই মওদুদীর চিন্তাটা তারা বাংলাদেশে কি করে বাস্তবায়িত করবে। তারা কি এটা রেখেছে না তারা বাতিল করে দিয়েছে? ফলে আমরা যদি রিয়েলি ইসলামকে বাংলাদেশে ইন্টিগ্রেট করতে চাই আমাদের মূল্যবোধের মধ্যে, আমাদের রাষ্ট্র গঠনের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যে, তাহলে জামাতের প্রথম কাজ হবে জামাত ইসলামীর নামটা বাদ দেওয়া। জামাত ইসলামীর নামটা রাখা মানে এই দেশের 17 কোটি মানুষকে অপমান করা। কারণ আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু যারা এই মুক্তিযুদ্ধকে গ্রহণ করে নাই, তার মধ্যে এই নামটা ছিল আমাদের বুকের মধ্যে বিধে আছে। এটা তো মনে এই হয় যে যে কাটার মধ্যে এর চেয়ে পরিষ্কার করে এর চেয়ে পরিষ্কার করে আর বলা সম্ভব না। জি 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 আপনার এটা খুবই সেন্সিটিভ ইস্যু জি এবং গুরুত্বপূর্ণ বুঝতে পারেন। কারণ আপনি এই কথাটা বলা গুরুত্বপূর্ণ, কারণ জামাত থাকলে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, আবারও বাকশালী ফ্যাসিবাদ ফিরে আসবে, আবারও শেখ হাসিনার ফ্যাসিজম ফিরে আসবে। কারণ জামাত থাকা মানে হলো অবশ্যই বাংলা ভাষা এবং সংস্কৃতির লড়াইটা প্রধান মুখ্য রাজনৈতিক বিষয় হয়ে উঠবে। ফলে জামাতকে আমি বারবার বলি আপনাদের এই নাম বদলাতে হবে। আর দ্বিতীয়ত হলো জামাত তো আপনার যখন এই গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে যখন তারা নিজেদেরকে যখন তারা নিবন্ধিত করেছে, সেখানেও তারা ইসলাম কায়েম করার কথা তো বলে নাই, তারা তো গণতন্ত্র চেয়েছে। তো আচ্ছা, আপনি কেন প্রচারণা ফরদ ভাই, করছেন? এটা ঠিক না। আমরা একটু আগাই। আমরা শুধু এই জায়গার মধ্যে থেকে আপনি আর এক লাইন বলবেন কিনা, বা এটাতে আপনি কোনো কিছু আছে না যে জামাত থাকলে আবার আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা থাকবে, এবং আপনি সম্ভাবনা বলছেন, আপনি বলছেন আসবেই, এটাকে আরেকটু লাইন বলবেন যে এটা কি আসলে জামাত এরকম করে? আছে বলে এখন যে সেকুলার এবং এই যে বাঙালি জাতিবাদী যে রাজনৈতিক ধারা, হ্যাঁ আওয়ামী লীগ নামে বা বেনামে হ্যাঁ যেটা আছে, জামাত আছে বলে আছে। বাংলাদেশের যে তাদেরকে আমরা বামপন্থী বলি, যারা ডেফিনেটলি তারা মনে করে তাদের তো কি, তাদের যে মূল যে লড়াইয়ের কিন্তু ক্ষেত্র তো এটাই, যে কিন্তু আপনি যদি একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান, ইসলাম আমাদের সংস্কৃতির অংশ। আর আমি আমার লেখাতে বারবার দেখিয়েছি যে ধর্মের একটা ক্রিটিক আমাদের লাগবে। ওকে ইসলামে আমাদের শুধু আমাদের ধর্ম মাত্র না, ইসলাম আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। কিন্তু ওকে এমন একটা ভূমিকা, যে ভূমিকা আমরা তথাকথিত ইসলামপন্থী এবং সেকুলার পন্থী সকলে আমরা একমত হতে পারি। ওকে এটা হলো রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এই আর কি। আপনি ওকে যদি বিভেদটা টিকিয়ে রাখেন, এই বাইনারি ইসলাম বনাম সেকুলারিজম, এটা আত্মঘাতী। এখান থেকে বেরিয়ে আমার আসুন। মনে হয় যে আপনার এই কথা থেকেও আরো অনেক কিছু বিষয় আলোচনার আছে। যেমন আমি শুধু আমার 2 পয়সাটা একটু দিয়ে রাখি, যে প্রায়ই আমরা শুনি, কতদিন আগে বিএনপি শীর্ষ নেতার কাছেও আমরা শুনলাম যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। বাংলাদেশে কি কোনো কোরআন সুন্নাহ বিরোধী আইন আছে? আমি তো খুঁজে পাই না কোন আইন কোরআন সুন্নাহ বিরোধী, আমি তো বুঝতে পারি না। কিন্তু এইটা বারবার এরকম করে বলা হয় কেন? এবং আপনিও আজকে বলছেন যে তারা যখন গণপ্রতিনিধিত্ব ওই জায়গাটার মধ্যে স্বাক্ষর করে, তখনও জামাত ইসলামীও তো বলে নাই যে ইসলামী শাসন কিভাবে প্রতিষ্ঠা করবে। এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই বড় আলোচনা দাবি রেখে
আরো দুইটা রাজনৈতিক অস্তিত্ব সম্পর্কে যদি একটু একটু বলেন, একটা হচ্ছে এনসিপি, একটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্রের নেতৃত্বে বা আরো ইসলামিক দলগুলি। একটু সংক্ষেপে যদি বলেন, জি ফলে অনেক প্রশ্ন জমে গেছে আসলে। আচ্ছা, এনসিপিটা যদি একটু বলেন, এনসিপির অবস্থানটা আপনি কিভাবে দেখেন? এই এনসিপির ফেব্রুয়ারিতে তাদের জন্ম। তরুণেরা এনসিপির তরুণেরা একটা গণঅভ্যুত্থান করেছে, ফলে তাদের প্রতি আমাদের একটা সমর্থন থাকবে। হুম, জনগণ সমর্থন করেছে, হুম, বাস্তবে সমর্থন করেছে, তাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানটা হয়েছে। তাদের সঙ্গে যুক্ত ছিল আমাদের সৈনিকেরা, যারা বলেছে যে আমরা এরপর আর গুলি করবো না। পরে সভাপতি সাদা মানুষের গুলি করতে তারা হুম, অস্বীকার করেছে বলে হুম, সভাপতি শেখ হাসিনার পক্ষে আর এই আমাদের এই হুম, এর শাসন ব্যবস্থা থাকা সম্ভব ছিল না। ফলে এনসিপির এই যে ঐতিহাসিক গুরুত্ব, এটা তাকে দিতে হবে। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র তরুণদের আন্দোলন এক জিনিস, আর নির্বাচনবাদী এনসিপি হুম, যে নির্বাচন করতে চায়, গণ অভ্যুত্থানের হুম, যে লক্ষ্য, এটা সফল হবার আগে, হুম, এটা বাস্তবায়িত হবার আগে এই এনসিপিকে আমি গ্রহণ করি না। হুম, কারণ নির্বাচন বাদটা আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা। নির্বাচন দরকার, কিন্তু নির্বাচন বাদ হুম, অত্যন্ত মুশকিল। কারণ নির্বাচনটা দরকার আমাকে একটা গণপরিষদ নির্বাচনের জন্য, নির্বাচন দরকার আমাকে একটা জাতীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচনের জন্য। নির্বাচন একটা পদ্ধতি মাত্র। ফলে এনসিপির রাজনীতির দ্বারা তারা প্রতিষ্ঠা করতে পারে নাই যে নির্বাচন একটা প্রক্রিয়া মাত্র। কিন্তু প্রতিষ্ঠা না করে তারা এখনো বলছে যে তারা নতুন সংবিধান চায়, আমরা একমত। এবং তারা এখনো বলছে যে তারা এই বিচার চায়, আমরা একমত। এবং তারা এখনো তারা যে সকল ন্যায্য কথাবার্তা বলছে তার সঙ্গে আমরা অত্যন্ত একমত। কিন্তু আমরা চেয়েছিলাম একটা এই 8 তারিখে যে ধরনের সরকার গঠিত হয়েছে তার বিপরীতে গণ অভ্যুত্থানের ধারাকে কন্টিনিউ করা। ওকে, তারা সরকারে গেছেন, সরকারে যখন গেছেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু সরকারে গিয়ে মন্ত্রী হিসেবে তারা সফল হন নাই। হুম, একজন তরুণ সারা জীবন পরিশ্রম করে একজন মানুষ একটা মন্ত্রী হবার জন্য, যেহেতু সে দেশের সেবা করতে পারে ওই মন্ত্রিত্বের ক্ষমতা নিয়ে, এবং সে করতে পারে। এটা না করে তারা মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এবং মন্ত্রিত্ব এই যে মন্ত্রণালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখছি আন্তরিকভাবে পেশাদারিত্বের সঙ্গে এটা তারা করেন নাই। এটা তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আগামী দিনে। তার মানে তরুণরা একটা মন্ত্রণালয় চালাতে পারে না, হুম, এটাই তারা প্রমাণ করলেন। এগুলো তো ক্ষতি করবে, কারণ হুম, আপনাকে তো শেষাবধি রাষ্ট্র আপনাকে চালাতে হবে। তারপর হুম, যে তরুণরা গণঅভ্যুত্থান করেছে এদের পক্ষে এরপর আবার মন্ত্রী হতো, কি করে মন্ত্রী হবেন? আপনি তো ওকে, মন্ত্রণালয় চালাতে পারেন না, এবং আপনি ছেড়ে দিয়েছেন। আমি যে নাই, ছেড়ে দিতে ভালো, এটা হুম, আমি প্রশংসা করি, এটা তার নৈতিকতার প্রশংসা করি। কিন্তু যদি তরুণদের যদি মন্ত্রণালয় চালাবার যোগ্যতা তার অর্জন না করে, এটা তো আমার জন্য আর বড় ক্ষতির ব্যাপার। হুম, কারণ আমার তো বয়স হয়েছে, ওদেরকে তো এই রাষ্ট্র চালাতে হবে। ফলে ওকে, এদেরকে তো শিখতে হবে, ভুল ত্রুটি সহ শিখতে হবে। ফলে মন্ত্রণালয়ে যে মন্ত্রণালয় তো তামাশা করার ব্যাপার না, হুম, মন্ত্রণালয় তামাশা করার ব্যাপার না। এটা একটা প্রশাসন, এটা একটা মন্ত্রণালয়, এটা একটা 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 বিশাল একটা ক্ষেত্র রাষ্ট্রের, যেটাকে পরিচালনা করার দক্ষতা আছে। আপনার সেক্রেটারিদের উপরে আপনি তাদেরকে পরিচালনা করার দক্ষতা অর্জন করার বিষয় আছে, শেখার বিষয় আছে। ফলে আমরা ওকে। ইতিমধ্যে যদি 3 জন যদি মন্ত্রী তারা যদি এখানে আসতেন, ভালোভাবে সফলভাবে করতেন, আমরা 3 জন নতুন নেতা, জাতীয় নেতা পেতাম। আচ্ছা, 3 জন জাতীয় নেতা পেতাম। আচ্ছা, তো এই জাতীয় নেতা থেকে আমরা এটা পরিষ্কার। আমি ইসলামী দলগুলো, যদি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন খুব ছোট করে বলেন, যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে, যেটা 5 তারিখ, তারপর থেকে 1 বছরের বেশি সময় পার হয়েছে, তাদের অবস্থানটা আপনি কি মনে করেন? আপনি আমাকে ন্যায় বা ন্যায্য আপনার আমি প্রথমে আর বলতেছি না, সেই মানে ঠিক আছে। আপনি ইসলামী দলগুলো, আপনি যখন ইসলামী দল বলেন তখন আমি দেখেছি ইসলামী দলগুলো যখন মাজার ভাঙা হয়েছিল জি, তাদের কোনো অবস্থান আমরা দেখিনি। হুম, মাজারগুলো যখন ভাঙা হয়েছিল তখন তারা কিন্তু এই আমাদের স্মৃতি ক্ষেত্র মানে অত্যন্ত সরল একটা রূপ, মানে গণরূপ। কারণ মাজারে আপনি আস্তিক নাস্তিক, হিন্দু হুম, মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে কেউ যেতে পারে। এবং সংস্কৃতির দিক থেকেও সেটা এমন একটা সংস্কৃতি যেটা আপনাকে আল্লাহর নিকটবর্তী করে, মানে এমন হুম, সংস্কৃতি যেটা অলওয়েজ হয় আল্লাহ বন্দনা, নবীর বন্দনা, ধর্মীয় গানগুলো এখানে অতিরিক্ত গাওয়া হয়, যেগুলো হুম, আধ্যাত্মিক জায়গা, ক্ষেত্র জায়গা। দেখা গেছে এই ইসলামী দলগুলো ইসলাম বলতে যেটা বোঝে, আর আমাদের সাধারণ মানুষ ইসলাম বলতে যেটা বুঝে, এর মধ্যে আকাশ এবং পাতাল ব্যবধান রয়েছে। 2 নাম্বার হলো ইসলামপন্থী দলগুলো এই যে যারা মাজারে হুম, যায় বা যারা নামাজ কালাম পড়ে,
বা যারা আপনার ইবাদত বন্দী করে, একই সঙ্গে যারা এই একটা সমাজে সকলের সঙ্গে সহাবস্থানের সঙ্গে থাকতে চায়, এই বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গ থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন। ফলে আমরা দেখেছি, এটা প্রমাণিত হয়ে গেছে, তাদের তাদের কোনো অবস্থান আমরা কিন্তু দেখিনি। 2 নম্বর, আমরা দেখেছি তারা মুখে ইসলামপন্থী বলছে, কিন্তু তারা এখনো গাজায় ফিলিস্তিনিদের পক্ষে লড়াই করবার জন্য বাংলাদেশে একটা শক্তিশালী আন্দোলন করতে তারা চাইছে না। না চাইবার একটা বড় কারণ হলো এই, তারা সকলে চায় না মার্কিন যুক্তরাষ্ট্রে রুষ্ট করতে, কারণ তাদের ইচ্ছা আগের মতোই যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদেরকে ক্ষমতায় বসাবে এবং আগামী দিনে তাদের ক্ষমতায় রাখতে সহায়তা করবে। ফলে ইসলামপন্থীরা আদৌ ইসলামপন্থী কিনা এটা তো তর্কের বিষয়। আপনি না ইসলাম না বলতে আপনি কি কিন্তু বুঝেন, কিন্তু কিন্তু আর আমরা সাধারণ মানুষ কি বুঝে, এটা তর্কের বিষয়। কিন্তু ফরাদ ভাই, মানে আপনি কিন্তু এই তর্ক বা এই যুক্তি প্রদর্শন জারি রেখেছেন, মানে আমার জ্ঞান বুদ্ধিমতে 30-35 বছরেরও বেশি, একই কথা। কিন্তু আপনি জি কিন্তু জি যারা জি ইসলাম পন্থাটা নিয়ে যাদের আঁকড়ে আছেন তাদের আপনি খারিজ করে দিতেছেন না, তাদের বলতেছেন এটা তর্ক করতে হবে, কিন্তু তারা কিন্তু আপনাকে খারিজ করে দিচ্ছে, বলতেছে যে ইসলামের কোনো ভার্সন নাই, আসলে ইসলামের কোনো মানে এডিশন নাই, ইসলামের কোনো সুগার কোটেড কোনো রকম রূপ নাই, এবং যেইটা বই খাতায় নাই ওইটা ইসলাম না। এবং আপনি যেটা মাজার কেন্দ্রিক যেটার কথা বলতেছেন, এইটাতে বই মনে হয় খাতাটা কি? আপনি আপনি ইসলামের সবচেয়ে বেশি বই খাতাটা সমালোচিত কি? হইতেছেন মনে হয়। না, অসুবিধা নেই। আমি তো সমালোচিত হবই, কারণ আমি সাধারণ জনগোষ্ঠীর পক্ষে কথা বলি। আর তারা যে ইসলামের কথা বলে, এটা আদৌ ইসলাম কিনা তো সে তো আলোচনার বিষয় হবে। ইসলামের বই খাতা কি? তারা ইসলাম, কথা কথা বলে দলিল। তো জি, দলিল মানে কি? কোরআন ইসলাম এবং তো হাদিস, ওই আকারে এসছে, কোরআন দলিল এবং আকারে। হাদিস। হাদিস তো ইসলামে হাদিস আমি পড়বো অবশ্যই, হ্যাঁ, কিন্তু হাদিস তো আমার জন্য বাধ্যতামূলক কিছু নেই। আচ্ছা। আর কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই, দাঁড়ান। আপনি তাদেরকে তো আমি যে প্রশ্ন করেছি সে প্রশ্ন উত্তর দিলে তো এটা শেষ হয়ে যায়। হ্যাঁ, কোরআন তো নিজেকে কখনো আইনের বই বলে নাই। কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকার অর্থে আত্মসমর্পণকারী, তাদের জন্য পরামর্শের বই কোরআন। তো তারা কোথায় আইন খুঁজেন কোরআনের মধ্যে? কোরআন তো এটা বলে নাই। আর শুধুমাত্র তাই না, ইসলাম আরো অনেক মহৎ। ইসলাম হচ্ছে উচ্চ স্তরের ধর্ম। এই ধর্মটা কি দাবি করে? যে মানুষ মাত্র আল্লাহ খলিফা, তাকে প্রতিনিধি আকারে দুনিয়া পাঠানো হয়েছে। তার মানে হচ্ছে তাকে আমি প্রজ্ঞা দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে পাঠিয়েছি দুনিয়ায়। আমি আপনি যখন মায়ের পেট থেকে আসেন, আপনি কি বগলে কোরআন নিয়ে আসেন, নাকি প্রজ্ঞা নিয়ে আসেন, বুদ্ধি নিয়ে আসেন? এগুলো নিয়ে আপনি আসেন, আল্লাহ তো দিয়েছে আপনাকে সমস্ত কিছু। এই প্রজ্ঞা, বুদ্ধি, জ্ঞান নিয়ে তো আপনি কোরআন পড়বেন। তো আপনি যখন কোরআনকে আপনি ব্যবহার করেন মানুষের প্রজ্ঞা, বুদ্ধি, তার যে প্রেম, ভালোবাসা, এইসবের বিরুদ্ধে, বিপরীতে, এটা কি ইসলাম? না এটা কোন কিন্তু ইসলাম? কিন্তু নবীতে, কিন্তু ফরদ ভাই, আমি নবীতে করে। কিন্তু ফরদ ভাই, আমি আপনি আমি আপনি আমি আমি আপনার সাথে আপনি থিওলজিক্যাল তর্কে যাব না, কিন্তু আমি যদি আপনাকে বলি, না, আমি থিওলজিক্যাল তর্ক করছি না না, আমি থিওলজি কিনা আমি না, দেখতে। আমার প্রশ্নটা যদি আমি শুধু বলি যে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আপনি মানে আমাদের যারা এটা বলেন তারা বলেন যে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখন তাকে প্রশ্ন করা হইলে বা তিনি অন্য প্রসঙ্গে নানাভাবে এটা বলতে চেষ্টা করছেন যে তোমাদের জন্য আমি এই গাইডলাইনটা আল্লাহ তোমাদেরকে আমার মাধ্যমে তোমাদেরকে দিয়ে গেছে, দিস ইজ দি কমপ্লিট হ্যাঁ, গাইডলাইন। বলুন তো বলুন, আপনি বলেন না কি বলেছে, কি দিয়েছে আল্লাহ? এই যে আল্লাহ আমাদেরকে একমাত্র এই যে গাইডলাইন, তুমি এটা কমপ্লিট এটা ফলো করতে পারো। ওই দিয়েছে। আমি কেন বলতেছি, আমি কিন্তু আপনার কথা মানে আমি বুঝতে পারতেছি, কিন্তু ঘটনা হচ্ছে এক একজন যদি তার নিজস্ব প্রজ্ঞা দিয়া এক একভাবে এটা ব্যাখ্যা করতে পারে, তাইলে তো আর আমরা এক ময়দানে দাঁড়াতে পারবো না ফরদ ভাই, আমরা মিলবো কি শর্তে? না না, অবশ্যই দাঁড়াতে পারবেন। তাহলে তাহলে ওয়েস্টার্ন সিভিলাইজেশন কি করে টিকে আছে? ঠিক আছে, এটা বলেন। এই লুথারান চার্চ আমি 100, ব্যাখ্যা দিই। এই ক্যাথলিক, মানে ওরা আপনি যদি প্রশ্ন তুলেছেন, ধর্মের মধ্যে তো আপনি 100 প্রশ্ন তুলে, বিভেদ। না না, এটা তো আপনি একদম, আমি আমাকে উত্তর দিতে দেবেন। জি আমি প্লিজ। উত্তর দিবেটা হচ্ছে জি এই, যে প্রথমত হলো যে 100 জনের তো তাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা দ্বারা তারা ঠিক হবে না। আপনার মধ্যে যে বুদ্ধি আছে, যে প্রজ্ঞা আছে, যে 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 তর্কের যে আপনার যে ক্ষমতা আছে, এর দ্বারাই তো সামষ্টিক অভিপ্রায়টা তৈরি হয়। আপনি যে সামষ্টিক অভিপ্রায় তো তর্ক ছাড়া তো হবে না, সামষ্টিক আলোচনা ছাড়া তো হবে না। গণতন্ত্র মানেই তো আলোচনা। তো আপনি এটাকে কেন অস্বীকার করছেন? আপনি না কিন্তু গণ থেকে কিন্তু তো, ফরদ ভাই, আপনি রাইট, নিজেও এক্স্যাক্টলি। এখানে দীর্ঘ আমি সময় কাটাইছেন, এখানে তো 137টা ক্যাথলিক চার্চ, 137 এই লুথারেন, এই সেই, এবং তারা কিন্তু ঠিক পরস্পর আছে, পরস্পরকে খুব ভালোবাসে, ব্যাপারটা এরকমও না। না খুব ভালো না, কিন্তু তারা তো একটা একটা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাদের তো একটা ঐকমত্য আছে। তাহলে আধুনিক রাষ্ট্র কোথায় গড়ে উঠলো? আধুনিক রাষ্ট্রতে গড়ে উঠছে খ্রিস্টানিটি থেকে। হুম।
আধুনিক রাষ্ট্রতে খ্রিস্টান থিওলজিক্যাল স্টেট, এখানে সার্বভৌমত্বের ধারণা তো আধুনিক রাষ্ট্রের যে সার্বভৌমত্বের ধারণা ওটা তো খ্রিস্টানি থেকে এসছে। ইসলামের তো রাষ্ট্রের সার্বভৌমত্বের কোনো ধারণাই নাই, তাহলে ওনারা কি রাজনীতি করতেছে? আপনি যদি রিয়েলি তারা ইসলামপন্থী হতেন তাহলে কি করে রাষ্ট্র সার্বভৌম এটা তারা কি করে এটা তারা মানেন? আর তারা যে আল্লাহ সার্বভৌম বলেন তারা তো রাষ্ট্রবিরোধী। তো তারা তো একটা অলরেডি একটা কন্ট্রাডিক্টরি পজিশনে গিয়ে রাজনীতি করছেন, এটা তো হবে না। আপনি যে জন্য ইসলাম হলো সবচেয়ে সবচেয়ে অগ্রসর একটা রাজনৈতিক ধর্ম, কারণ সত্যিকারের সঠিক রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ইসলাম আপনাকে যথেষ্ট পরিমাণ তার যে থিওলজিক্যাল প্রপোজিশন বলেন, ফিলোসফিক্যাল প্রপোজিশন বলেন, ইসলামের মধ্যে নিহিত রয়েছে, নবীর জীবনে নিহিত রয়েছে। নবী কি হীরা গুহায় বসে বসে সারা জীবন বন্দী করে কাটেছেন নাকি? তিনি কি যুদ্ধ করেন না? তিনি কি আপনার রাষ্ট্র প্রশাসন পরিচালনা করেন না? তার বিবিরা কি তার মসজিদের কোণা ছিল না? আপনি মেয়েদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন, মেয়েদের সম্পর্কে যেসব কথাবার্তা বলছেন, এটা কি নবীর চরিত্রের সঙ্গে যায়? আপনি ইসলামের সঙ্গে যায় এগুলো? এগুলো আপনি আরব ট্রাইবাল কতগুলো রিলিজিয়নকে আপনি নিয়ে আসে বলতেছেন এগুলো ইসলাম। এটা কিসের ইসলাম? আপনি তো এটা হবে না। ইসলাম তো পরকালের জন্য আসে নাই। আপনি যখন মোনাজাত করেন তখনই তো আপনি বলেন কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি রাইট। দুনিয়াকে আপনি ভালো করেন। যারা ইহলোক বিরোধী, যারা ইহলৌকিকতা বিরোধী, তারা কখনোই নবীর উম্মত হতে পারে না। কারণ নবী ওকে। ইহলৌকিক ধর্ম এনেছেন দুনিয়াতে খ্রিস্টানিটির বিপরীতে। এইখানে ইসলামের সঙ্গে খ্রিস্টানিটির বিরোধ, এইখানে ইসলামের সঙ্গে জুদাইজমের বিরোধ। আপনি যদি পরকাল নিয়ে আসেন, পরকালটা এনেছে খ্রিস্টানিটি, যে আপনি লর্ড যিশুর যে জগৎ, সে জগতে প্রবেশ না করলে আপনি মুক্তি পাবেন না। ইসলামের তো এগুলো নাই। আপনি এসব বাজে চিন্তা আমাদের সমাজে ছড়াচ্ছেন, অথচ আমাদের এখানে ইসলাম যারা প্রচার করেছেন তারা তো এগুলো কখনো বলে নাই। না, আপনারা আনেছেন এই কেন? এই এই পেট্রো ডলার না আমার খালেদ, আমার এটা মনে, খুব ইম্পর্টেন্ট। জি আপনি যদি এগুলো এসেছে পরের পেট্রো প্রসঙ্গে যান। ডলারের দ্বারা, জি, পেট্রো ডলারের দ্বারা। পেট্রো আপনি ডলারের দ্বারা। সৌদি রাজতন্ত্রের পক্ষে, অ্যাবসলিউটলি, আপনি বিভিন্ন রাজতন্ত্রের পক্ষে অ্যাবসলিউটলি। আপনি রাজনীতি করতে চান। আপনি তো ইসলাম নিয়ে রাজনীতি করতে চাইছেন না। ইসলাম নিয়ে রাজনীতি যদি করেন তাহলে অবশ্যই আমরা সকলে বসে বাংলাদেশে একটা আচ্ছা, একটা সুন্দর ছোট করে ইসলামিক এই দেশ এই প্রসঙ্গে গঠন করতে পারবো। এই প্রসঙ্গে একটা শেষ কথা, যে ফরাদ ভাই আমাদের একজন দর্শক, ইনি আপনাকে প্রশ্ন করেছেন যে ওনার নাম সোহেল সাদি। ফরাদ ভাই আপনি এই উত্তরটা বেশি এটা লম্বা করেন না, খালি প্রশ্নটা আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, প্রশ্নটা গুরুত্বপূর্ণ মনে হইলো বলে আপনার কাছে প্রশ্ন করতেছি। যে উনি প্রশ্ন করতেছেন যে তিনি যে ইসলামের কথা বলেন, অর্থাৎ আপনি যে ইসলামের কথা বলেন, সেই ইসলাম তিনি কার কাছ থেকে শিখেছেন, তার ইসলাম শেখার উৎস কি? আমার ইসলাম শিক্ষা, আলহামদুলিল্লাহ, আমার ইসলাম শিকার উদ্দেশ্য হচ্ছে যে উৎস, উৎস, মুহাম্মদের জীবন। উৎস, উৎস, উৎস ভাই, সোর্স, উৎস মানে উদ্দেশ্য না, কোরআন তো উৎস, একটাই, সোর্স। হ্যাঁ? কোরআন তো একটাই, জি, কোরআন তো দুটো না। আচ্ছা, ফলে কোরআনকে আমি পড়তে পারবো না আমি যদি কোরআনই পড়তে না পারি। কেন? কোরআনকে বোঝার যে ক্ষমতা, সে বোঝার ক্ষমতার জন্য যে আপনার মনের যে তৈরি করা, মনের যে যত্ন, যেটাকে আমরা আধ্যাত্মিকতা বলি, আধ্যাত্মিকতা সহজ মানে হলে মনের যত্ন করা। ফলে সেই কোরআনকে বোঝার জন্য মনের যে যত্ন, সেই যত্নটা আমি করি। সেই যত্নটা কি? অপরের প্রতি ভালোবাসা, অপরের প্রতি প্রেম। কেউ যদি আমার চেয়ে এটা ভিন্ন কথা বলে, তার সঙ্গে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, এটা মীমাংসা করা। কিন্তু আপনি তো আমার উপর চাপিয়ে দিতে পারেন না। আপনি ওকে। যদি বলেন যে এই আইনিও একমাত্র কোরআনে আছে, কিন্তু এটাই আল্লাহ বলছে, আপনি কথা কথা আমাকে বলেন এটা আল্লাহ বলছে, এটা বলাইতে তো আপনি অলরেডি কুফরি করে ফেলছেন। আল্লাহ তো আপনার কিছু বলে নাই। আমরা যা বলছে তার নবীকে বলেছে, অর্থাৎ কোরআনে আছে। আপনি এবার এরকম বুঝেছেন এটা বলতে পারেন। আমি তো বলি যে আমি কোরআন বলে যেটা বুঝেছি এটাই বলতেছি। আমি যে ওকে, দাবি করছি না আমার ব্যাখ্যা একমাত্র ব্যাখ্যা। আপনি যুক্তির সঙ্গত আমাকে আমাকে নাকচ করে দিন, আমি মেনে নেব। কিন্তু কিন্তু আচ্ছা, এইটা নিয়ে আসলে কথা বলা খুব ইন্ট্রিগিং, কিন্তু অনেকেই বলতেছেন যে এই বইটা আমরা পড়তে শুরু করছি আগে বিশ্বাস হয় না, যুক্তি দেওয়া বিবেচনাটা তো আমার পরের, আমি তো আগে এটাতে বিশ্বাস করবো, আমি এটা আমার প্রভুর নামে পড়বো, আমি এটাতে বিশ্বাস ইসলামের, স্থাপন করবো তাহলে। আচ্ছা আমি এখন আপনাকে আরেকটা আরেকটা কথা বলি পরিষ্কার। জি, ইসলামে বিশ্বাস বলে কোনো শব্দ নেই। আচ্ছা, ইসলামে আছে ইমান, ইমানের বিশ্বাস এক কথা না। শুনুন, এইভাবে যে শব্দার্থ বদলিয়ে দিয়ে আমরা পুরো ধর্মকে বদলাই ফেলে। বিশ্বাস আছে খ্রিস্টানিটি, আচ্ছা, আপনি যখনই বিশ্বাস বলবেন আচ্ছা, দেন ইউ আর এ খ্রিস্টান। আচ্ছা, ইমান আর ইসলামে বিশ্বাস বিশ্বাস বলে কিছু নেই, মানে ধরে এক কথা না। ধর না, তাহলে এটা একটু আরেক লাইন একটু বলেন ফরাদ ভাই, যখন এটা আলিফ লাম মিম যা জালিকাল কিতাবু রাইবা, ওইটা যখন বলা হইতেছে তখন এটা আমাকে তার উপরে বিশ্বাস রাখতে বলা হইতেছে না, মানে আপনি না, বিশ্বাস মানে সেমেন্টিক এই তর্কটা বইয়ে বাদ থাক না, মানে। কেন? এটা এটা ভিন্ন জিনিস। আর কোরআন নিজের সম্পর্কে বলতেছে, জি, আমি এখানে যা যা বলতেছি এটা মিথ্যা না। এটা ওকে। তো বিশ্বাসের ব্যাপার না, তো এটা তো বিশ্বাসের ব্যাপার, কিচ্ছু নাই ওখানে। ও আমাকে আপনি ও কি আমাকে যদি ও আমাকে এটার উপরে ওর 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 কথার উপরে ও আমাকে আস্থা রাখতে বলতেছে তো, মানে
এটাকে আমি না কিভাবে না, বলবো? কোথায় এই শব্দের মধ্যে নাই তো, এই আপনাকে শব্দই নাই, আস্থা আচ্ছা রাখতে তো। ঠিক আছে, মানে নো, আপনাকে আপনাকে কোরআনটা পাঠিয়েছে আল্লাহর ওহী হিসেবে, কোনো ওকে, দলিল আকারে না। ওকে, দলিল আকারে। দুই আচ্ছা, নাম্বার, হ্যাঁ, আপনাকে সূরা বাকারায় পরিষ্কার বলছে আপনি প্রতিনিধি, আল্লাহর খলিফা। আপনি কোরআন বুঝবার সমস্ত ক্ষমতা আপনার আছে। আপনার কোনো তফসির তৃতীয় ব্যক্তির থেকে ব্যাখ্যা আচ্ছা, জানার তো দরকার নেই। এ আপনি এ এ আপনি পড়তে পারেন কেন? এই যে এই এখন আপনি আপনার বুদ্ধি আমি প্রজ্ঞা আমি সব বাদ আমার দিয়া। আমার মনে হয় যে বাংলাদেশের আলেমরা যারা আছেন, যাদেরকে আমরা বিভিন্ন আম, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে দেখতেছি, তাদের অনেকেই আপনার সাথে এই জায়গাটায় বিরোধিতা করেন বা আপনার মতো, করুন। হ্যাঁ, কিন্তু 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 আমরা একটু আগাই। আমরা এই যে রাষ্ট্র যাওয়ার পর আপনি যদি এই পর্যায়ে একটু খালি শেষ প্রসঙ্গে, ন্যায্যতা বা অবস্থানের প্রসঙ্গে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা খুব মানে আমাদেরকে প্রভাবিত করতেছেন, তাদেরকে আপনি আসলে কীভাবে দেখেন? বা আমাদের দর্শকরা ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, জনাব ইলিয়াস হোসেনের কথা, তারা যেহেতু অনেক ইনফ্লুয়েন্সিয়াল, তাদের অবস্থানটা আপনি কীরকমভাবে দেখেন? তারা তিনজনই আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এবং ডক্টর তাদের কনক স্যার তিনজন, আছেন, জি, তার কথাও মনে হয় আপনি বলতেছেন, জি কনক স্যার তো জি আছেন জি বটে। জি। কনক স্যার আর বলুন কি ইলিয়াস বলুন কি হুম, পিনাকি, এরা অত্যন্ত বন্ধু। এবং আমি তাদের অবদান, আমি মনে করি তাদের অবদান ছাড়া এই গণঅভ্যুত্থান হতো না। হুম, এটা অসম্ভব ছিল। ওকে, তবে সেটা হচ্ছে যে আমাদের পার্থক্যটা, যেহেতু তারা, আমরা একসঙ্গে থাকি না, একসঙ্গে আলোচনা করতে পারলে এটা আরো সুন্দর করে বেরিয়ে আসতো। হুম, হুম। যাতে আমরা আমাদের যার যার অভিজ্ঞতা, অবস্থানের জায়গা থেকে অনেক বিষয়ে আমরা কথা বলেছি। হয়তোবা আমাদের তথ্যের, বুঝতে পারছি যে তার তার যে তার যে উষ্মা, তার যে সমালোচনার যুক্তিটা আমি বুঝতে পারি। কিন্তু আমি এর বৃহত্তর একটা পটভূমিতে আমি মনে করি যে আমরা ব্যক্তিকে হেয় করে মন্তব্য করার পক্ষে না। এটা রাজনীতির দিক থেকে এটা আমাদের খুব ফলপ্রসূ হয় না। এটা আমি ফরহাদ ভাইয়ের কথা একটু কেটে কেটে আসছে। আহ, এটা কি সংযোগটার একটু প্রবলেম? আমরা ফরহাদ ভাই, এখন কি আপনি আমাকে আচ্ছা, শুনতে পাচ্ছেন? জি ফরহাদ ভাই বলেন। আমি আপনাকে শুনতে, জি আমি জি শুনতে পাচ্ছি, জি আপনি ফরহাদ ভাই শুনতে বলেন, পাচ্ছেন? একটু ফ্রিজ হয়ে গেছিল। আচ্ছা, ওকে। তাহলে আমি আমি বলছি যে যখনই তারা, পিনাকি যখন একটা একটা অবস্থান নিচ্ছেন, তার যে বিশেষ ভাষা ব্যবহারের পদ্ধতি, এবং তিনি খুব সুন্দরভাবে বলে যে আমি তো এটা ভদ্রলোকদের জন্য লিখিনি, আমি হুম, সব সাপোর্ট করি। ফলে তাদের এই যে জনগণের কাছে ছড়িয়ে যাওয়া, আর এর জনমত তৈরি করবো গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আমার ভূমিকাটা যদি কিছু থেকে থাকে, আপনি যেভাবে হাজির করেছেন এই তিনজনের পাশাপাশি, আমার ভূমিকাটা হচ্ছে যে মূলত মূল মর্মটা, রাজনীতির মূল মর্মের জায়গাটা ধরিয়ে দেবার চেষ্টা করা, হুম, এবং এটাকে পিপুলের কাছে নিয়ে যাবার দায়িত্ব তারা নানানভাবে তারা করেছে। অনেকে সমালোচনা করে তাদের এই তথ্যটা ঠিক নয়, হুম, বা অনেক সময় উস্কানি দিয়েছে, অনেক সময় তারা বম্ব সৃষ্টি করেছে। এই সমালোচনা থাকতে পারে, আমি সেটার মধ্যে প্রবেশ করছি না। যে কোনো রাজনীতি, যে কোনো রাজনৈতিক ক্যাম্পেইনটা অলওয়েজ সাধারণ মানুষের মধ্যে একটা জনমত তৈরি করার চেষ্টা, সেই থেকে তারা তাদের জায়গা থেকে করেছেন। ইনফ্লুয়েন্সার হিসেবে তারা ডেফিনেটলি সফল। আমি বলি যে এখন আমাদের কাজটা হচ্ছে যে আমরা একটা কম্প্রিহেন্সিভ, একটা একটা বাংলাদেশকে গঠন করবার জন্য একটা কম্প্রিহেন্সিভ, আমি পুরনো ভাষা ব্যবহার করছি, রণনীতি এবং রণকৌশল আমরা তৈরি করতে পারি কিনা, যাতে ওকে, পিনাকি বলুন কি ইলিয়াস বলুন কি আমাদের কনক সারার বলুন, এবং আমরা এখানে যারা আছি, আমরা মিলিয়ে একটা একটা রণনীতি এবং রণকৌশল, একটা যে নীতি, আমরা কি চাই, হুম, আমরা এই নতুন রাষ্ট্র গঠন করতে চাই, সেই রাষ্ট্রের রূপটা কেমন হবে, সেটা ওকে, একটা আলোচনার ব্যাপার আছে। ওকে, তারপরে আসবে কৌশলের প্রশ্ন, ওকে। এটা আমরা কি করে বাস্তবায়িত আমি করবো। আমি এই জায়গায় যদি আমরা এইটা আমার পৌঁছাতে পারি, এইটা এটা আমার একটা বিরাট এইটা বিজয়। আমার দ্বিতীয় প্রসঙ্গ। আপনি মোটামুটিভাবে সরকার প্রধান, সেনা প্রধান, বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী দলগুলো, আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মধ্যে যেই তিনজনের কথা আপনি আলাদা আলাদা করে বললেন, তাদের সবার সম্পর্কে আপনি আপনার মতামত মন্তব্য দিয়েছেন, দর্শকরাও আপনাকে শুনেছেন। আমি এইবার আপনার কাছে এই বিষয়টা একটু বুঝতে চাই যে আপনি প্রথম থেকেই, যে মানে 8 তারিখ থেকে আপনি বলছেন যে একটি প্রতি বিপ্লব, যেটাকে আপনি সাংবিধানিক প্রতি বিপ্লব বলছেন, সেটি হয়েছে। আপনি সরকার বদলের কথা আপনি আগেও বলেছেন, সরকার হয়তো আমেরিকানরাই বদলায় দিবে, রাষ্ট্রের ব্যাপারটা নিয়ে আপনি কথা বলেছেন। কিন্তু আমার একদম স্পেসিফিক প্রশ্ন, আপনি যদি রাষ্ট্রের বদল করতে চান, সেই ক্ষেত্রে আপনি দায়িত্বটা কাকে দিবেন, কি উপায়ে দিবেন? ধরা যাক আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকেই বলতেন যে তুমি রাষ্ট্রের বদলটা সম্পন্ন করো, যেটা আপনি বিএনপির চাপের কথা বলতেছিলেন, সেইটা আপনি মানে কিভাবে পিক করতেন যে এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা ফরহাদ মজন না, এইটা আলী রিয়াজ না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই পিকটা
সিলেক্টটা আপনি কিভাবে করতেন, মানে এইটা কিভাবে সম্ভব হতো, এটা যদি আমাদের একটু বলেন, যে আমরা যদি আপনার তর্কের প্রেমিসটা পুরো ধরেও নেই যে হ্যাঁ আমাদের রাষ্ট্রের এই জিনিসগুলি তো বদলাইতেই হবে, না বদলায় আমরা সরকার বদলায় আমাদের আমাদের ফায়দাটা কি আসলে, আপনি এটা আসলে কিভাবে তাদেরকে চিহ্নিত করবেন, মানে আমাদের তো কোনো সাদা আচ্ছা, ঘোড়া পাঠানোর উপায় নাই। জি প্রথমত হলো যে এই বিষয়টা কিন্তু আমি অনেকবার বলেছি, আবারও বলি, এটা জি একটু 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 আরেকবার বলছি। জি সেটা হলো আমি বারবারই বলেছি ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমাদেরকে ঘোষণা করতে হবে, এটার প্রথম কাজ। ওকে কারণ তিনি কিন্তু পূর্ণ ক্ষমতা সম্পন্ন নন। তিনি উপদেষ্টা, কার উপদেষ্টা? তিনি চুপ্পুর উপদেষ্টা। হুম চুপ্পু কার প্রেসিডেন্ট? শেখ হাসিনার প্রেসিডেন্ট। হুম এবং তিনি বাংলাদেশের বিদ্যমান সংবিধানের অধীনে। হুম ফলে আমরা কি করেছি, আমরা একটা ঘোড়ায় চড়তে চাইছি যে ঘোড়ার 4 পা কাটা, হুম এই ঘোড়া দৌড়াতে পারেনি। তো একে দিয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না। ফলে ডক্টর ইউনূসের দোষ আকার আমি দেখবো না। কারণ ওকে আমাদের যে অজ্ঞতা, রাষ্ট্র সম্পর্কে আমাদের যে মারাত্মক রকম চিন্তার অভাব, আমাদের বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপদতা, এই জন্য আমরা 5 তারিখে জনগণের হাতে একটা গাঠনিক ক্ষমতা আসা সত্ত্বেও জনগণ সেই গাঠনিক ক্ষমতাকে তারা ব্যবহার করতে পারলো না। তারা শেষ পর্যন্ত আবারও শেখ হাসিনা রাষ্ট্রটাকে তারা রেখে দিল। হুম ফলে প্রথম কাজটা হচ্ছে ডক্টর ইউনূসকে পূর্ণ ক্ষমতা, এখনো আমি মনে করি না ডক্টর না ইউনূসকে ফরহাদ ভাই, পূর্ণ ফরহাদ ভাই, ক্ষমতা আমরা সম্পন্ন। আমরা আমরা কিভাবে আপনি এটা করবেন সেইটা আমরা আলোচনায় আসবো, আপনি কিভাবে তাকে সিলেক্ট করবেন এই আলোচনাটা যদি আমাকে আগে বলতেন, কারণ আমি আমরা কাকে দেখি সিলেক্ট করবো? হ্যাঁ কিভাবে সিলেক্ট করবেন, মানে ডক্টর ইউনূসকে কিভাবে সিলেক্ট করবেন, মানে পূর্ণ ক্ষমতা দিবেন, অর্ধেক ক্ষমতা দিবেন, এখন সেটা তো আপনি পরে দিয়েন, সিলেকশন প্রক্রিয়াটা আপনি আমাকে একটু আগে বলেন যে সিলেকশন ওয়াই। প্রক্রিয়াতে তখন এটা তো হিস্টোরিক্যালি ঘটেছে খালেদ, এটাকে তো আন্ডু করার তো কোনো উপায় নেই। ওকে আর যদি আমরা আন্ডু করতে চাই তাহলে আমাদের আলোচনা করতে পারি, সমস্যা নেই আমাদের। না কিন্তু আমরা যেভাবেই করি না কেন, না আমরা যেভাবেই একটা করি না কেন। ফরহাদ ভাই একটু ধাপে ধাপে বোঝার জন্য, আমরা একটা গণ অভ্যুত্থান দেখলাম, গণ অভ্যুত্থানের পরে আমরা একটা সরকারকে পালায় যেতে দেখলাম, সরকার এখন নাই, আমাদের এখন একটা সরকার লাগবে। এখন আমি যে ডক্টর ইউনূসকে আনলাম, আমি তো দেখলাম যে আমাদের যে বর্তমান সেনাপ্রধান আছে, একজন উপদেষ্টাই বললেন তিনি চান নাই, তিনি মনে করছেন যে ডক্টর ইউনূস তো 30% লোকের কাছে অন্তত বিতর্কিত, আমরা কেন মাত্র 70% লোকরে সারা মানুষের লোক হিসেবে আনবো। তো এই সিলেকশন প্রক্রিয়াটা আমি কেমনে করতাম, কারণ আমার কাছে কি মনে হয় ফরহাদ ভাই, আপনার এগুলি বইলা যাইতে হবে, কারণ হচ্ছে যে এরকম পরিস্থিতি আমরা ভবিষ্যতেও সামনে আসতে পারে আর কি, আমি চাই যে ব্যাপারটা এরকম না, আসতে পারে। আমি সিলেকশন প্রসেসটা জানতে চাইতেছি আজকে 50 বছর পরে, 20 বছর পরে। না ঠিক আছে, প্রথমত তো ডক্টর ইউনূসের সিলেকশন পদ্ধতি একটা হিস্টোরিক্যালি ঘটেছে। ডক্টর ইউনূস তো আমরা সেভাবে তো আমরা তাকে করি নাই। গণ অভ্যুত্থানটা এরকমই হয়। হুম এখন গণ অভ্যুত্থানের সেখানে যদি নাহিদও যদি তার নিজেকে হুম বলতো আমি রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করলাম, এটা হুম গ্রহণযোগ্য হতো। এটা গ্রহণযোগ্য হতো। কারণ জি পলিটিক্যালি গণ অভ্যুত্থানের পরে তাই হয়, আইন নাই, তাই এবং হয়, সে আইন, রাইট, এক্স্যাক্টলি। তাই হয়। সামরিক অভ্যুত্থানে যখন কি বলে, যদি সেনা প্রধান এসে যদি বলে সংবিধান স্থগিত হুম এবং আজ থেকে আমাদের ফরমানের উপর দেশ চলবে, তো গণ অভ্যুত্থান চলতে পারবে না কেন? অবশ্যই চলতে পারবে। অবশ্যই পারবে। কিন্তু হিস্টোরিক্যালি ঘটনা ঘটে, রাইট, হিস্টোরিক্যালি ডক্টর ইউনূসের নির্বাচন পদ্ধতিটা ছাত্রদের দ্বারাই হয়েছে যতদূর আমি জানি। হুম অন্য কোনো ভুল যদি তথ্য থাকে থাকতে পারে, ছাত্ররা কেন করেছে তাদের আমরা এটাকে মন্দ বলতে পারি না, আম, এটাকে আবার ভালো বলতে পারছে না। কারণটা হলো যে এই মন্দ কেন বলতে পারছে না, কারণ আন্তর্জাতিক ভূরাজনৈতিক যে সকল সমস্যাগুলো ছিল তাকে যদি আমরা মোকাবেলা করতে চাই তাহলে ডক্টর ইউনূসের নির্বাচনটা সঠিক ছিল। ওকে, এইটা আমি মাইনে নিলাম। 2 নাম্বারটা হলো ডক্টর, আ- আচ্ছা 2 নাম্বার আমি শেষ জি করে একটা জি করি, জি কারণ ইম্পর্টেন্ট, জি বাকিগুলো ইম্পর্টেন্ট। জি 2 নাম্বার হলো আমরা অনেকেই বুঝতে পারিনি যে ডক্টর ইউনূস এটা তিনি আসবার পরে তিনি একটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার মেনে নেবেন। হুম কারণ তাকে আমরা অনেক বড় সম্মান দিয়ে এনেছিলাম, হুম এটা তিনি মেনে নিয়েছেন। এটা আমরা তো অ্যান্টিসিপেট করতে পারি নাই, কারণ তার তো উচিত ছিল আমি সেনা সমর্থিত বসে চাই নাই, আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার চাই। আমার যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবে, এবং তার কিভাবে করতে হবে তার ফর্মুলা আমি বারবারই প্রথম দিন থেকে দিয়ে এসেছি। যে তিনি এসে বলবেন যে আমরা আজকে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, এবং বিদ্যমান যা আইন আছে সে আইন অনুসারে রাষ্ট্র চলবে। শুধুমাত্র যে সকল আইন আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক, এগুলো বাতিল হয়ে যাবে। এবং আমাদের প্রথম প্রথম এবং প্রধান কাজ হচ্ছে একটা নতুন গঠনতন্ত্র উপহার দেওয়া। এটা হবে তার প্রথম ঘোষণা।
এবং এটা করে নিয়ে এসে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন এবং তাদেরকেও আপনার ওই যে রিকনসিলিয়েশন এবং রিকনসিলিয়েশন কাউন্সিল গঠন করে তাদেরকে ক্ষমতা অন্তর্ভুক্ত করে নেবে। তো এই কাজগুলো বলা সত্ত্বেও আমরা পারি নাই। এখন না পারার কারণটা হচ্ছে যে হয়তো আমাদের রাজনৈতিক শক্তি, দলীয় শক্তিটা দুর্বল ছিল, বুঝি ওকে, কিন্তু আমরা তো একটা অভিজ্ঞতা যদি এখন গেছি, এখন তো আমরা চিন্তা করতে পারি যে আমাদের নির্বাচন আমাদের সমস্যার কোনো সমাধান করবে না, এবং এটাকে বিএনপিকে বুঝতে হবে। বিএনপিকে আমি সমালোচনা করি এই কারণে যে আমরা চাই বিএনপির মধ্যে হুঁশ আসুক এবং আমরা একটা গণপরিষদে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের প্রক্রিয়া আমাদেরকে যেতেই হবে। যদি আমরা এটাকে বাধা দিই এবং এটাকে আমরা এড়িয়ে যাই, বাংলাদেশ একটা মারাত্মক রকম বিরোধ, দ্বন্দ্ব এবং হয়তোবা গৃহযুদ্ধের মধ্যে ঢুকবে। কারণ জনগণের যে প্রত্যাশা, তার যে চাওয়া পাওয়া, এটা আমরা মেটাতে পারবো না। এবং বিচারের কথা ছাত্ররা যেটা বলছে, দেখা যাবে যে বিচার করা অসম্ভব, কারণ শেখ হাসিনার আইনের অধীনেই তো আপনি বিচার করতে চাইছেন। আপনি খেয়াল করেন কি সমস্যাটা করছেন। আপনি যেই আইনে, আপনি যে কোর্টে, যে আদালতে বিচার করছেন, সে আদালত সম্পর্কে আন্তর্জাতিক সমালোচনা আছে। তো আপনি ওই আদালত রাখবেন না কেন? আপনাদের গণ আদালত তৈরি করার কথা, যাতে দ্রুত বিচার আপনাকে সম্পন্ন হতে পারে। আর যেহেতু ডক্টর ইউনূসের কাছে পূর্ণ ক্ষমতা নাই, ফলে তদন্ত করার ক্ষমতাও তার হাতে নাই। ফলে এগুলো তো বুঝার বিষয়, এটা তো অত্যন্ত কাণ্ডজ্ঞানী না বিষয়। কিন্তু ফলে পূর্ণ ক্ষমতা ফরহাদ ভাই, অন্তর্বর্তীকালীন ফরহাদ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যতটা মানে পশ্চিমা, মানে আমি যদি বলি যে উনি যতটা পশ্চিমা লোক বা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত লোক, উনি কি একটা গণ আদালত করার বা সংবিধান স্থগিত করে, বা যেটা আপনি প্রথম থেকে বলতেছিলেন ছুঁড়ে ফেলে দিয়ে, ধরেন শহীদ মিনারের শপথ নিয়ে একটা লোক, উনি তো খুবই কাঠামো, মানে উনি তো খুবই স্ট্রাকচারাল মানুষ, মানে উনার পক্ষে কি এটার বিকল্প আর কোনো কিছু করা সম্ভব ছিল কিনা প্র্যাকটিক্যালি, যেই কারণে এটা উনি করে নাই। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে, এইটা উনি অন্তত কয়েকবার বলেছেন বলে আমি শুনেছি, কারণ উনি শপথ নেওয়ার পরে উনার সঙ্গে আমার সরাসরি কথা হয় নাই, উনি নাকি বারবার এই কথা বলেছেন যে আমি কিন্তু 111-এর মতো মানে ফখরুদ্দিন হয়ে মঈনুদ্দিন মাসুদুদ্দিনদের সরকারের মধ্যে যাইতে চাই না, আমার ক্ষমতা আর্মি থেকে এক্সক্লুসিভ হইতে হবে, এবং এইটা যদি তোমরা নিশ্চিত করতে পারো তাহলে আমি আসবো। সুতরাং উনি তো পূর্ণ ক্ষমতাবানই ছিলেন। আপনি যদি একটু আপনি যদি এইটা নিয়ে একটু এটা নিয়ে যদি একটু আপনি বলতেন। শুনুন, ক্ষমতার প্রশ্নটা শুধু ভূরাজনৈতিক শক্তির বলে হয় না, ভূরাজনৈতিক শক্তির বলে হয় না। রাষ্ট্রের যে পুরনো যে রাষ্ট্রটা, কলোনিয়াল যে রাষ্ট্রটা আমরা ধারণ করছি, ফলে সে রাষ্ট্রটাই তো নড়বড়ে। আমি এটা দ্বারা তো কোনো মৌলিক কোনো পরিবর্তন কিছু করতে পারবো না। দেখেন, আপনাকে ডক্টর ইউনূসকে আনডান করে দিয়েছে, তার বিভিন্ন রকম কাজকে বিভিন্ন সময় কিন্তু আপনার প্রতিবন্ধকতা তৈরি করেছে আমলাতন্ত্র। তিনি পারেন না এটা করতে, এটা সম্ভব না তার পক্ষে করা। আর দ্বিতীয়ত, তিনি যেহেতু শপথ নিয়েছেন এই পুরনো সংবিধানের অধীনে, ফলে পুরনো আদালত রয়ে গেছে, পুরনো আইনই আছে আর পুরনো প্রক্রিয়ায় আছে। আপনি যে এখন যে আপনার ওই যে মামলা করতেছেন, একজনের সঙ্গে আরো 100 জন জুড়ে দিচ্ছেন, এটা মোকাবেলা করতে করতেই তো তার দিন শেষ হয়ে যাচ্ছে, তার পক্ষে সম্ভব না এটা করা। ফলে সেই জন্য আপনাকে পূর্ণ ক্ষমতা লাগবেই। এটা কিন্তু আমরা কিন্তু গত 1 ফরহাদ ভাই, বছরে কিন্তু ফরহাদ ভাই, এটা আপনার কাছে প্রমাণিত কি হয়েছে। আপনার কাছে কি মনে হয় না যে বলুন। ক্ষমতা জিনিসটা অনেকটা উপলব্ধি করারও বিষয়? ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু রাজনৈতিক দলের বা মানুষের সমর্থনটা সেইভাবে উপলব্ধি করতে পারেন না, সেজন্য যতই আপনি তারে ক্ষমতা দেন তিনি আর ক্ষমতাবান হইতে পারবেন না। এই কারণেও একটা দলের বা গোষ্ঠীর আসা উচিত না, যারা নির্বাচন দিয়ে বা জনগণের ক্ষমতা দিয়ে আসে, আমার আপনার ইচ্ছার ফলেই শুধু বৈশা গেল, এটা হয় না। মানে আমি বলতে চাইতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা পলিটিক্যাল পার্টির 50 লাখ বা 50 কোটি ভোট নিয়ে আসতেন, তিনি অনেক বেশি স্ট্রং হইতেন কিনা। আমি তো তারা অনেক দুর্বল দেখি প্রথম দিন থেকেই, মানে এইটা তাহলে তো আওয়ামী লীগই ক্ষমতা থাকতো। ধরেন আপনি এইগুলা পলিটিক্স খুব ভালো তর্ক না, জি তাহলে তো আওয়ামী লীগই তো ক্ষমতায় থাকতো। না, তার চেয়ে বড় শক্তিমান কে আওয়ামী লীগ তো ছিল? মানুষের ম্যান্ডেট নিয়ে আসে নাই ভাই, গত শক্তি বলতে 15 আপনি বছর তো নাই আওয়ামী লীগের ম্যান্ডেট জনগণের। ম্যান্ডেট, ম্যান্ডেট শব্দটা এটা বিতর্কিত, এটা অস্পষ্ট আচ্ছা, অপরিচিত। জনগণের আমি ভোটই আসতেছি, তো আমরা নাই, একটু জনগণের ভোট তো নাই আওয়ামী লীগের জন্য গত 10 বছর। এটা আওয়ামী লীগ সবচেয়ে ভালো ভোটদের জানে, অভিপ্রায় ঠিক হয়। সবচেয়ে ভালো জানে আওয়ামী লীগ। খালেদ, জি আমি বলি, জি আমরা পলিটিক্যাল আলোচনা করলে আমাদের কিছু ক্যাটাগরি সাবধানে ব্যবহার করতে হবে। ভোট জি কিন্তু সঙ্গে অভিপ্রায় কোনো সম্পর্ক না। ওকে জনগণের অভিপ্রায়
শব্দটা কিন্তু বলা হয় অভিপ্রায়। দেখেন ওকে। বারবার কিন্তু আমি বলছি অভিপ্রায়টা, এই অভিপ্রায়টা কিন্তু এটাকে সামষ্টিক অভিপ্রায়ে রূপ দিতে হবে, আমি বললে হবে না। হুম। এটা আমার অভিপ্রায় না বা খালেদের অভিপ্রায় না। হুম। আমরা যে তর্ক বিতর্ক করছি এটা কিন্তু রাষ্ট্র গঠন প্রক্রিয়ার অংশ, হুম। এটা মনে রাখেন। আপনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু কন্ট্রিবিউট করছেন ওটা, হুম। হুম। কারণ আমি যে কথা বলছি এটা জনগণ শুনছে, শুনবে। হুম। আপনি যতগুলো এই শো করেন জনগণ শুনছে, হুম। এর মধ্যে দিয়ে কিন্তু তার একটা ইচ্ছা, একটা অভিপ্রায় কিন্তু গড়ে উঠছে। হুম। ফলে গণতন্ত্র সম্পর্কে তার যে ধারণা, সে ধারণাটা বদলাতে হবে। গণতন্ত্র মানে নির্বাচন না, আর নির্বাচনে একমাত্র বৈধ সরকার প্রতিষ্ঠিত করে না, গণ অভ্যুত্থানে বৈধ সরকার নির্বাচিত করে। মানে ডক্টর ইউনূস নির্বাচিত সরকার, এটাও কিন্তু ভুল ধারণা যে তিনি যেহেতু ভোট করেন না তাই তিনি অনির্বাচিত। এগুলো আমাদের সমাজে এগুলো তো প্রবলভাবে হাজির রয়েছে, যে কারণে ডক্টর ইউনূস অনেক কাজ করতে পারেন নাই। কারণ আমাদের ধারণা যে যেহেতু তিনি নির্বাচিত নন, অতএব তিনি বুঝি আপনার এই দীর্ঘকাল তিনি শাসনে বা রাষ্ট্র গঠন প্রক্রিয়ার ভূমিকা রাখতে পারবেন না। এটা ভুল চিন্তা, এগুলা পলিটিক্স, এগুলো নাই এগুলা। ফলে আমাদের কিছু বেসিক কনসেপ্টটা পরিষ্কার করতে হবে যে আমাদের অবশ্যই ভোট লাগবে। ভোট মানে হলো নির্বাচন। আমি যদি আজকে গণপরিষদ নির্বাচন করতে চাই, তাহলে ভোটেই গণপরিষদ নির্বাচন করব। আর গণপরিষদের ভূমিকাটা কি? গণপরিষদের ভূমিকাটা হচ্ছে এই যে জনগণের সামষ্টিক অভিপ্রায়কে রূপ দেওয়া। জনগণের সামষ্টিক, কারণ বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন প্রতিনিধি হিসেবে তারা গণপরিষদে আসবেন কি জন্য? একটা গঠনতন্ত্র প্রণয়ন করবার না, জন্য। না, কিন্তু সেখানে তারা তর্ক বিতর্ক করবেন। না, কিন্তু ফরহাদ তার ভাই, মধ্য দিয়ে একটা ফ- সামষ্টিক, এটা ফ- শেষ করে একটু, জি। তার মধ্য দিয়ে একটা সামষ্টিক অভিপ্রায়টা গড়ে উঠবে। ওটাই হবে গঠনতন্ত্র। তাহলে এই প্রক্রিয়াকে তো আমরা এড়াই গিয়ে তো সরকার নির্বাচনের কথা বলা মানে কি জনগণের বিরুদ্ধে দাঁড়ান। আর তো কোনো, আর কি না, হতে পারে? ফরহাদ ভাই, কারণ আমি জনগণের কেন আপনি এটা করতে দেবেন না? ফরহাদ ভাই, আমি এই যে আপ- মানে আজকে এই শোটা করি বলেই, বা আমার যেহেতু কমেন্টের জায়গাটা উন্মুক্ত থাকে, লোকজন আমাদেরকে ভোট দিয়েও জানায় যে কোন পক্ষে তারা কি মনে করছে, কমেন্ট করে দেখে আমি আসলে অনেক বেশি কনফিউজড হই। আপনার একই কথার সূত্র ধরে আমার এখানে যারা মতামত দিচ্ছেন তারা বলতেছেন একই কথা সূত্র ধরে, আপনি বুঝতেছেন যে ধর্ম নিয়ে আপনি যেই কথা বলছেন সেই কথা সূত্র ধরে কেউ বলতেছেন যে আপনি ঠিক বলছেন, এই সংখ্যা অবশ্য কম, অধিকাংশই বলতেছেন আমাকে দোষী করতেছেন, কারণ আমি যথেষ্ট পড়ালেখা জানার লোক না যে আপনাকে ঠিকমতো প্রশ্ন করতে পারি কেন একজন আলেমকে আনা হয় নাই যিনি আপনাকে আসলে এই বিষয়গুলি বলতে পারবেন সেরকম। আবার পাশাপাশি এই মতামত আছে যে আমি ইচ্ছা করে এরকম একটা বিতর্ক উস্কে দিচ্ছি যাতে একটা বিতর্ক সৃষ্টি হয়। সুতরাং মানে জনগণের অভিপ্রায় বোঝা তো ফরহাদ ভাই, আমি আমি আমার মানে আমি জনগণ একই জায়গা থেকে আমি 4 রকমের অভিপ্রায় পাই আসলে, মানে খুব ভালো উত্তর দিচ্ছে আপনাকে, জি। যারা আপনাকে জি। মন্তব্য করেছে তাদেরকে আমি উত্তর দিচ্ছি। জি। আপনি 47 সালে আমরা পাকিস্তান পেয়েছি, জি। তাহলে আপনার 47 থেকে আরম্ভ করে আমরা কয়দিন পরে আবার 72 সালে বাংলাদেশ কেন চাইলাম? ফলে অভিপ্রায় তো পরিবর্তন হয়, বিবর্তিত হয়, এটা ইতিহাস তো, ইটস এ পার্ট অফ দ্য হিস্ট্রি, 1 নম্বর। হুম। 2 নম্বর, ইসলামে আলেম বলে কোরআন কোরআন হাদিসে যারা পড়াশোনা করে এদেরকে আলেম বলে না। আলেম মানে জ্ঞানী ব্যক্তি। হুম। ফলে আপনি জ্ঞানী ব্যক্তির ধারণাটা আপনি যে অনইসলামিক একটা ধারণা প্রয়োগ করবেন, এটা তো হবে না। 3 নম্বর হলো, যারা আলেম ব্যক্তি, আমি যে ভুল বলছি এটা তারা ব্যাখ্যা করে বলুক। আমাকে যে আপনার এখানে বক্তব্য দিতে হবে এমন তো কোনো কথা নাই। আমি তো দেখি নাই যে তারা কেউ আমার সঙ্গে তর্ক করতে এসছে। আমি যখন মক্কা বিজয়ের কথা বলেছি, আমি যখন হেফাজতের পক্ষে দাঁড়িয়েছি, আমি যখন যখন সঠিক অবস্থান নিয়েছি, তখন তো আমার বিরুদ্ধে তারা করতে পারেনি। আমি এখনো মনে করি তারা যে তথাকথিত তাদের যে কোরআনের ব্যাখ্যা, এটা তাদের ব্যাখ্যা, তাদের তাফসির। হুম। এবং এই তাফসির গুলো একটা ট্রাইবাল সমাজের তাফসির, এবং এই তাফসির গুলো ফান্ডেড, অধিকাংশ ক্ষেত্রে না, ফান্ডেড বা সৌদি আরবিয়ার মতন রাজতান্ত্রিক না, না। এটা কিন্তু ইম্পর্টেন্ট না, কিন্তু পলিটিক্যাল হিস্ট্রি ফরহাদ ভাই, আপনি আমারে হচ্ছে। একটু বলেন, আমি কিন্তু দেখছি যে এটা কিন্তু আজকে না, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের থেকেও আপনার বহু সময় এরকম শুনছি আপনাকে নিয়ে টকশো করা যাবে না, যেদিন শুনছি সেদিনই আপনাকে আমি জোর করে হলেও টকশোতে নিয়ে আসছি যে আপনার সাথে কথা বলা যাবে না কেন, এটা এসে আমাদের বইলা যান কেন এইটা। তো সেই ক্ষেত্রে আপনি যখন ওদের পক্ষে অবস্থান নিছেন, এমনকি কোনো কোনো টেলিভিশন বলছে আপনাকে নিলে সবাই বয়কট করবে, আপনার মনে আছে, হয়তো মনে থাকবে, তখনও আমরা আসলে আমি আপনার সাথেই কথা বলছি, কিন্তু তর্কটা আমি হচ্ছে মৌলবাদী জামাতি ছিলাম, right? না, ঠিক আছে, কিন্তু ফরহাদ ভাই আমার কথা হলো মানুষের অভিপ্রায় বোঝার আসলে কি কোনো তরিকা আছে? মানে মানে এটা আমি কেমনে বুঝবো? আমি তো বুঝাই না। একই কথা, এই যে আমি আপনাকে যে কথা বলতেছি সেই একই কথার 5 রকম অনুবাদ হইতেছে। আমি যদি কাউরে পাই জানতে যে ভাই আমাকে একটু বলেন তো আপনি এটা কেমনে বুঝলেন, তখন উনি আমাকে রাশোমন এফেক্টের কথা বলেন, উনি আমাকে আকিরা কুরোসাওয়া শেখান। আমি মানে
কিন্তু আপনার উত্তরটা অভিপ্রায় আমি দিই। কেমনে বুঝবো, এইটা আপনি যদি একটু খুব বলেন। সহজ, এই যে আমি আপনি তর্ক করছি, জনগণ শুনতেছে, তার মধ্যে নিশ্চয়ই তারা আমার সম্পর্কে ধারণা আছে, ধারণা বদলাবে। আপনি তো এডুকেশন ছাড়া, জনগণকে সচেতন করা ছাড়া তো আপনার সহজ কোনো পথ নাই। দেখুন, পলিটিক্সে তো সহজ পথ নাই। রাষ্ট্র এমন একটা জিনিস যেটা আপনাকে অবশ্যই একটা পর্যায়ে জনগণের অভিপ্রায়ের উপর দাঁড়াতে হবে। যেমন ধরুন, আজকে যে জনগণের অভিপ্রায় যে ছিল, তো শেখ মুজিবের হুম পেছনে তো ছিল, আপনি বাঙালি জাতিবাদের পক্ষে হুম তো ছিল। হুম সে অভিপ্রায় কি বদলায় নাই? হুম হুম। সে অভিপ্রায় কি আমরা বদলাইনি? আলোচনা করে, তর্ক না না করে। ফরদ ভাই, সেই অভিপ্রায় এবার ঘটনার প্রেক্ষিতে, সময়ের পরিপ্রেক্ষিতে তাপ এবং চাপ তো আসলে লোহাকেও গলা দিতে পারে, সেটা তো অন্য কথা। কিন্তু সেটা হলো জি, একই মুহূর্তে আপনার কথা তিনভাবে অনুবাদ হচ্ছে, সেইটা আমি বলতে চাইতেছি যে আমি টেলে কেমনে অভিপ্রায় বুঝবো। লোকজন কি আপনাকে, আপনি যেটা বলতেছেন 8 আগস্ট থেকে আপনি সাংবিধানিক প্রতিবিপ্লবের কথা বলতেছেন, আপনি এই গঠনতন্ত্রের পরিবর্তন, মানে আপনি এই নামটাই এখন আর রাখতে চান না, সংবিধান গঠনতন্ত্র আপনি বলতে চান, রাইটলি বলেন হয়তো, বলছি, কিন্তু এইটা কি বোঝা right. যাচ্ছে কিনা? আমরা একটু আগাই ফরদ ভাই, আমাদের এমনি সময় শেষ, আপনার অনুমতি নিয়ে আমরা একটু আরেকটু বেশি সময় থাকি, আমরা একটু আমার বলছেন। অসুবিধা নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে হলো যে আমি এইটার মধ্যে করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা সফল টেরিফ নেগোসিয়েশন বাংলাদেশ করছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আপনি আসলে একটা বক্তৃতা আপনার আমি শুনতে চাইতেছিলাম যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা দেশই আপনি বলতে চান না, এটাকে আপনি একটা ইসরায়েল, একটা রাষ্ট্র, এইটার একটা প্রতিচ্ছবি এরকম একটা আপনি বলতেছিলেন। তো সেইখানে আমরা এটা জানতে চাইছিলাম যে তোমরা আসলে কি দিলা বা কেমনে নেগোসিয়েশনটা করলা কেমনে, নাকি এর যে ক্রেডিট তোমারে আমরা দিব এতে আমাদের কি হইলো। সেই ক্ষেত্রে আমরা শুনলাম যে এখানে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। আমরা জানলাম যে একজন উপদেষ্টা বললো যে না এটা আমরা জানতে চাই, সেই উপদেষ্টাকে আবার ভুল বললো হচ্ছে সরকারের মুখপাত্র বলে আমরা তাকে চিনি, আমাদের শফিক ভাই। এইটাকে আপনি আসলে কি হয় দেখেন, আপনাদের যদি সংখ্যায় বলেন, আমাদের আরো কয়েকটা বিষয় আছে আসলে। না, আমি প্রথমত আপনার ধরুন, আমি বলবো যে আপনার আহ, যে যে উপদেষ্টাই বলেছেন, তিনি একটা কথা খুব পরিষ্কার বলেছেন, তিনি নাগরিক হিসেবে বলেছেন। তিনি যে একটা পার্থক্যটা রেখেছেন, যে সরকার হিসেবে বলা আর নাগরিক হিসেবে আমি অস্বস্তি বোধ করি, এটা খুবই পরিষ্কার ছিল সেই জায়গাতে। জি। তো এটা একটুখানি দুঃখজনক যে আমি শনিবার যদি এটা মনোযোগ দিয়ে খেয়াল করতেন, তাহলে তিনি ওই, যেভাবে তিনি বলেছেন উনি ভুল বলেছেন, এই হুম শব্দটা তিনি ব্যবহার করতেন না, কারণ উনি প্রাজ্ঞ সাংবাদিক। হুম হুম তার উচিত ছিল যে এটা সরকার বিরোধী অবস্থান হয়েছে না, যে হুম ভুল বলেছেন, তিনি ভুল কিছু বলেননি। তবে ঠিক আছে, এটা আমরা বলতে পারি না ডিপ্লোম্যাটিক্যালি, যেহেতু সরকারে আমরা আছি, পরে সরকারের সঙ্গে আমরা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমরা একটা নেগোসিয়েট করছি, ফলে এটা তো হতেই পারে। তিনি বলতে পারেন যে এটা উপদেষ্টার ব্যক্তিগত মত হতে পারে। হুম। তো আমি এটা হচ্ছে, আমি বলবো তো এগুলো তুচ্ছ জিনিস, এগুলো গুরুত্বপূর্ণ ইস্যু না। না। গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে জি। যে, গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমরা যে ট্যারিফ যে কমাবার জন্য যেটা করেছি, আসলে তো কমাই নেই। হুম কেন, আমরা তো জানি না যে ট্যারিফের কমাবার বিপরীতে আমরা কি পরিমাণ অর্থ, পাল্টা অর্থ আমরা ওই বোয়িং কেনার নামে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিচ্ছি। হুম এটা খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরটা হচ্ছে যে আমরা কি সারা জীবন এই যে দর্জির দোকানকে কি বলে ইন্ডাস্ট্রি বলে চালাবো, আর কতদিন চালাবো? আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো, এটাই তো মূল, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। আমাদের তো আরো তো ডাইভার্সিফিকেশন লাগবে, ইকোনমিক ডাইভার্সিফিকেশন লাগবে। আমার ফলে আমরা একটা সেখান থেকে আমরা কাপড়ও কিনি বাইরে থেকে, মেশিনও কিনি বাইরে থেকে। আমরা খালি কি সস্তা শ্রমটা অ্যাড করি। তো এই সস্তা শ্রমের